তোমাকে আমি আগেই বলেছি এত টাকা তোমাকে দেয়া সম্ভব নয়। আমাকে বারবার বিরক্ত করবে না, যাও এখান থেকে। কখন বাসায় আসবে? এখন তো প্রায় 3টা বাজে। তোমাকে না কতবার বলেছি কাজের সময় বারবার ফোন করো না। আমি খেয়ে নিয়েছি, রাখো এখন। রিপোর্টে একটা জটিল অবস্থা ধরা পড়েছে। আমরা যথাসাধ্য চেষ্টা করব, কিন্তু সত্যি বলতে আনুমানিক 3 মাসের মতো সময় হাতে আছে। স্যার, ওর রিপোর্টে কি আসছে? মেডিকেল সায়েন্স দিয়ে এটা ব্যাখ্যা করা কঠিন। এটা এক কথায় বলতে গেলে একটা মিরাকল। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখেছেন এটি সম্পূর্ণ 4 মিনিটের একটি শর্ট ফিল্ম। আর এই পুরো শর্ট ফিল্মটি আমরা এআই দিয়ে তৈরি করেছি এবং এ ধরনের প্রফেশনাল কোয়ালিটির শর্ট ফিল্মগুলো কীভাবে এআই দিয়ে তৈরি করতে হয় সেটাই আজকে আপনাদের সাথে প্র্যাকটিক্যালি শেয়ার করব। অর্থাৎ কীভাবে একটি সম্পূর্ণ স্টোরি জেনারেট করতে হয়, কীভাবে সেই স্টোরি থেকে একদম ডিটেল শর্ট লিস্ট তৈরি করতে হয় এবং কীভাবে সেই শর্ট লিস্ট অনুযায়ী পারফেক্টভাবে ভিডিও জেনারেট করতে হয়। আর এআই দিয়ে শর্ট ফিল্ম তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে চ্যালেঞ্জিং যে বিষয়গুলো, যেমন ক্যারেক্টার কনসিস্টেন্ট রাখা, তাদের পোশাক এবং ব্যাকগ্রাউন্ড কনসিস্টেন্ট রাখা এবং প্রতিটি ক্যারেক্টারের জন্য একটি নির্দিষ্ট ভয়েস সেট করা, এই সব কিছু আজকের ভিডিওতে একদম প্র্যাকটিক্যালি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে নিয়মিত ভিডিও এডিটিং এবং এআই রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো এআই দিয়ে শর্ট ফিল্ম তৈরি করার কাজটি আমরা মূলত রিয়েল লাইফে যেভাবে শর্ট ফিল্ম বা নাটক সিনেমাগুলো তৈরি করা হয়, যে ওয়ার্কফ্লোটা ফলো করা হয়, সেম ওয়ার্কফ্লোটা আমরা ফলো করব। অর্থাৎ প্রথমে আমরা একটা পূর্ণাঙ্গ গল্প লিখব এবং সেই গল্পটাকে আমরা স্টোরি ট্রিটমেন্ট করব। অর্থাৎ সেটাকে আরও একটু শক্তিশালী এবং ইমপ্রুভ করার জন্য ছোটোখাটো সবগুলো বিষয় সেই গল্পের মধ্যে যুক্ত করার জন্য আমরা সেটাকে স্টোরি ট্রিটমেন্ট করব। দেন সেই গল্পের মধ্যে কয়টা সিন হবে, কয়টা শর্ট হবে, কিভাবে কজ এন্ড ইফেক্ট তৈরি করা হবে, এই সবগুলো বিষয় উল্লেখ করে আমরা পুরো গল্পটাকে একটা শর্ট লিস্ট অনুযায়ী ভাগ করে নেব, সিন এবং শর্ট লিস্ট অনুযায়ী। দেন সেই শর্ট লিস্ট অনুযায়ী আমরা ভিডিও ফুটেজ জেনারেশন প্রম্পট তৈরি করব, যে প্রম্পটগুলো ব্যবহার করে আমরা ভিডিও ফুটেজগুলো জেনারেট করব এবং সেখানে আমরা আমাদের ক্যারেক্টার রেফারেন্সগুলো ব্যবহার করব। ঠিক আছে? তো প্রথমে আমাদেরকে একটা পূর্ণাঙ্গ গল্প লিখতে হবে। এখন আপনি যদি শর্ট লিস্টের জন্য একটা পূর্ণাঙ্গ গল্প লিখতে পারেন সেটা তো সবচেয়ে ভালো কথা, বাট আমরা অনেকেই আছি যারা প্রফেশনালভাবে এ ধরনের শর্ট ফিল্ম বা নাটকের জন্য পূর্ণাঙ্গ একটা গল্প লিখতে পারি না। তো সেই ক্ষেত্রে আমরা চাইলে এআই দিয়ে এই কাজটা করতে পারি। জাস্ট আমরা গল্পের কনসেপ্টটা দেবো যে আমরা কী ধরনের শর্ট ফিল্ম তৈরি করতে চাচ্ছি, আমাদের গল্পটা কেমন হবে, সেই কনসেপ্টটা দিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ গল্প জেনারেট করে নেব। অর্থাৎ আমাদের শর্ট ফিল্মটা কেমন হবে, আমাদের গল্পের মধ্যে কি কি বিষয়গুলো থাকবে, কি কি কাহিনীগুলো ঘটবে, এটার একটা কনসেপ্ট আমরা জাস্ট এখানে দিয়ে দেব। তো এই কাজগুলো আমরা ফ্রিতে করতে পারি গুগল এআই স্টুডিও, ক্লড অথবা চ্যাট জিপিটি দিয়ে। ফর এক্সাম্পল আমি এখানে ক্লড এবং গুগল এআই স্টুডিও দুইটাই ব্যবহার করব। আমরা প্রথমে গুগল এআই স্টুডিওতে চলে এসেছি। আমরা এখান থেকে জেমিনি 3.5 ভার্সনটা সিলেক্ট করব, এইটা। এখন আমরা এখানে প্রম্পটের মধ্যে আমাদের পুরো গল্পের কনসেপ্টটা দিয়ে দেব এবং একটা মাস্টার প্রম্পট এখানে আমরা লিখে দেব এবং সেই মাস্টার প্রম্পট ব্যবহার করে আপনারা যে কোনো গল্পের জন্য এরকম স্টোরি ট্রিটমেন্ট করতে পারবেন। তো আমরা এখানে একটা মাস্টার প্রম্পট লিখে রেখেছি এবং এখানে যতগুলো প্রম্পট আমরা ব্যবহার করব মাস্টার প্রম্পট সবগুলো আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। আমরা এখানে একটা মাস্টার প্রম্পট লিখে রেখেছি এবং এই জায়গায় আপনার গল্পের যে কনসেপ্টটা সেটা দিয়ে দিবেন। তো আমরা এখানে একটা গল্পের কনসেপ্ট দিলাম। আমরা প্রথমে তাকে একটা রোল দিয়ে দিলাম, যে তাকে বললাম যে তুমি একজন হাইলি স্কিল্ড ফিল্ম ডিরেক্টর এবং স্টোরি রাইটার হিসেবে কাজ করবে। এরপর তাকে বললাম যে আমি তোমাকে একটা শর্ট ফিল্মের কনসেপ্ট দিচ্ছি, আমি চাই তুমি প্রথমে গল্পটাকে একটা সম্পূর্ণ স্টোরি ট্রিটমেন্ট আকারে লিখে দাও। ঠিক যেভাবে রিয়েল ফিল্ম মেকিংয়ে স্ক্রিপ্ট লেখার আগে একটা স্টোরি ট্রিটমেন্ট তৈরি করা হয়, আমরা তাকে সেভাবেই স্টোরি ট্রিটমেন্টটা করতে বললাম। এবং এখানে আমাদের গল্পের ডিউরেশন কতটুকু হবে সেটা আমরা উল্লেখ করে দিলাম, যে এই শর্ট ফিল্মটার টার্গেট ডিউরেশন মোটামুটি 5 মিনিট। এখানে আপনি চাইলে কম বেশি করতে পারেন। এরপর আমরা এটাকে একটু ফ্লেক্সিবল করে দিলাম, যে বললাম তবে এটা একদম স্ট্রিক্ট সীমানা, গল্পের যৌক্তিকতা এবং কজ এন্ড ইফেক্ট ধরে রাখতে গিয়ে যদি ডিউরেশন কম বেশি হয়ে যায় সেটা কোনো সমস্যা হবে না। গল্পের লজিক এবং কমপ্লিটনেসকেই
সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হবে। এরপর আমাদের গল্পের কনসেপ্ট আমরা এখানে দিয়ে দিলাম। আমরা এখানে বললাম যে এখানে আমরা ক্যারেক্টারের নাম সহ উল্লেখ করে দিলাম, যাতে করে সেই গল্পটা যখন লিখবে তখন ক্যারেক্টারের নামটা আমরা যেভাবে দিয়েছি সেভাবে লিখে। বাট আমি যদি কোনো ক্যারেক্টারের নাম উল্লেখ না করি তাহলে সে একটা র্যান্ডম নাম দিয়ে দিবে। সেজন্য আমরা এখানে ক্যারেক্টারের নাম দিয়ে দিলাম। যেমন আমাদের এখানে মেইন ক্যারেক্টার হচ্ছে আরমান নামে একটা যুবক, যে জাগতিক জীবন এবং ব্যবসা নিয়ে অত্যন্ত ব্যস্ত। তার এটা উল্লেখ করলাম, সে অহংকারী, বদমেজাজি, তার স্ত্রী নাম কী হবে সেটা উল্লেখ করে দিলাম। স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, নামাজ পড়ে না। এরপর তার দুজন বন্ধু আছে, তাদের সাথে জুয়া খেলে বাজে আড্ডা দেয়, সে গরিব মানুষকে সাহায্য করে না। এরপর তার জীবনে পরিবর্তন হবে। এই বিষয়গুলো আমরা পুরো কনসেপ্টটা গল্পের মধ্যে উল্লেখ করে দিলাম। ঠিক আছে, গল্পটা কীভাবে এগোবে, এরপর গল্পের মধ্যে কীভাবে টুইস্টটা হবে, এই বিষয়গুলো আমরা আমাদের মতো করে গল্পের মধ্যে উল্লেখ করে দিলাম। এটা একটা ছোট্ট আমরা গল্পের শুধু কনসেপ্টটা দিয়ে দিলাম। এখানে কোন ঘটনার পর কোন ঘটনা ঘটবে, ধারাবাহিকভাবে কীভাবে গল্পটা আগাবে সেটা সে আমাকে তৈরি করে দিবে, জেনারেট করে দিবে, অর্থাৎ স্টোরি ট্রিটমেন্টটা করে দিবে। ঠিক আছে, এরপর আমরা এখানে সে স্টোরি ট্রিটমেন্ট করার সময় কিভাবে করবে সেই ইনস্ট্রাকশনটা আমরা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, স্টোরি ট্রিটমেন্টের মধ্যে কী কী লিখবে আমি তোমাকে শুধু একটা সংক্ষিপ্ত কনসেপ্ট দিলাম, তুমি নিজে থেকে এটাকে সম্পূর্ণভাবে ডিটেলে এক্সটেন্ড করবে উপন্যাসের মতো করে। একদম ছোট ছোট ঘটনা, ডিটেল, ইমোশন, বিট, চরিত্রদের মনের অবস্থা সব কিছু যোগ করবে তার ট্রিটমেন্টের মধ্যে। ঠিক আছে, এরপর তাকে বললাম যে পুরো গল্প অবশ্যই একটি শক্তিশালী কজ অ্যান্ড ইফেক্ট থাকতে হবে, অর্থাৎ প্রতিটা ঘটনা আগের ঘটনার একটা লজিক্যাল ফলাফল হিসেবে দেখানো হবে। অর্থাৎ আমরা যখন একটা গল্প লিখি, যখন একটা ঘটনা ঘটে, আমরা যখন কোনো একটা মুভি দেখি বা ফিল্ম দেখি, যখন একটা ঘটনা ঘটে পর ঘটনাটা আমরা কি এক্সপেক্ট করি সেই অনুযায়ী কিন্তু ফিল্ম ডিরেক্টররা ওই গল্পটাকে সেভাবে সাজায়। তো আমরা তাকে ওই জিনিসটা করতে বললাম যে কজ অ্যান্ড ইফেক্ট থাকতে হবে গল্পের মধ্যে, অর্থাৎ দর্শকরা পরের সিনে কি আশা করে সেটা আগের ঘটনার সাথে পরের ঘটনাটা যেন লজিক্যালভাবে মিলে যায় সেটা আমরা এখানে উল্লেখ করতে বললাম। কোনো কিছুই উইদাউট রিজনও ঘটবে না, কোনো কারণ ছাড়া একটা ঘটনা ঘটে গেল এরকম যেন না হয়। এরপরে পুরো গল্পটা লিখবে একটা না ন্যারেটিভ স্টোরি আকারে। আমরা এখানে তাকে স্টোরি আকারে গল্পটা লিখতে বললাম। এরপর গল্পের শুরুতে একটা হুক রাখতে বললাম, যা থেকে বোঝা যায় গল্পটা কিভাবে দর্শকদের অ্যাটেনশন ধরে রাখবে। বাট আপনি যদি হুক রাখতে না চান গল্পের মধ্যে তাহলে এই অংশটা চাইলে বাদ দিতে পারেন, 4 নম্বর পয়েন্টটা। 5 নম্বরে বললাম গল্পের শেষে একটা স্পষ্ট এবং ইমপ্যাক্টফুল মেসেজ মোরাল থাকবে, অর্থাৎ আমাদের পুরো গল্পটার মেসেজটা কি সেটা গল্পের শেষে যেন স্পষ্টভাবে ভিজুয়ালি দেখানো হয়, বাট সেটা যেন জোর করে উপদেশ দেওয়ার মতো করে না হয়, গল্পের ঘটনার মধ্যেই সেটা প্রকাশ পাবে স্বাভাবিকভাবেই। ঠিক আছে, এরপর সে আমাকে যখন স্টোরি ট্রিটমেন্টটা দিবে শেষে সে আমাকে এখানে কয়জন ক্যারেক্টার থাকবে, প্রতিটা ক্যারেক্টার অর্থাৎ মেইন ক্যারেক্টার, সাপোর্টিং ক্যারেক্টার, এই ক্যারেক্টারগুলোর নাম আমরা এখানে গল্পের মধ্যে যেভাবে উল্লেখ করেছি সেই নামগুলো এবং ক্যারেক্টারগুলো অ্যাফারেন্স, চেহারা সব কিছু আলাদা করে লিখে দেবে, যাতে করে আমরা সেই ক্যারেক্টারগুলো দিয়ে চাইলে আমরা ক্যারেক্টার জেনারেট করতে পারি। যখন আমরা ভিডিও জেনারেট করবো তখন আমরা ক্যারেক্টার রেফারেন্স দিয়ে সেই ভিডিওগুলো ফুটেজগুলো জেনারেট করতে পারি। সেজন্য আমরা ক্যারেক্টারগুলো আলাদা করে দিতে বলেছি গল্পের শেষে। এবং আমাদের এই গল্পটার টোনটা কেমন সেটা আমরা এখানে উল্লেখ করে দিলাম, সিরিয়াস, ইমোশনাল, সিনেম্যাটিক, কোনো কমেডি বা হালকা এলিমেন্ট থাকবে না, ভাষা সহজ, স্বাভাবিক তথ্য পাই। এখানে টোনটা আপনি আপনার মতো করে উল্লেখ করে দিবেন। আপনার গল্পটা ঠিক যেরকম, যদি ফানি টাইপের গল্প হয় সেখানে আপনি এখানে টোনগুলোকে সেভাবে লিখে দেবেন। যেহেতু আমাদের এটা একটা শিক্ষণীয় গল্প, ইমোশনাল এবং সিনেমেটিক একটা ভাইব থাকবে, সেজন্য আমরা টোনটা সেভাবে উল্লেখ করে দিলাম। ওকে, তো এই বিষয়গুলো উল্লেখ করে আমরা এখানে এই মাস্টার প্রম্পটটা ব্যবহার করব। তো এখানে জাস্ট গল্পের কনসেপ্টের মধ্যে আপনি আপনার গল্পের কনসেপ্টটা দিয়ে দিবেন। ডিউরেশনের মধ্যে আমরা এখানে 5 মিনিট উল্লেখ করলাম, আপনি চাইলে কম বেশি উল্লেখ করতে পারেন। এবং গল্পের যে টোনটা এটা আপনি চাইলে পরিবর্তন করতে পারেন আপনার গল্প অনুযায়ী। ঠিক আছে, এই 3টা জিনিস পরিবর্তন করে আপনি এই পুরো মাস্টার প্রম্পটটা ব্যবহার করতে পারেন। ফর এক্সাম্পল আমি এখান থেকে পুরো প্রম্পটটাকে কপি করব, আমরা গল্পের কনসেপ্টটা এখানে দিয়ে দিলাম। ওকে, দেন আমরা এটাকে গুগল এআই স্টুডিওতে পেস্ট করে দেব। এখান থেকে রানে ক্লিক করব এবং আমরা সেম জিনিসটা ক্লডে দিয়ে দিতে পারি। এই দেখুন সে আমাকে একটা গল্পের নাম লিখে দিল। ফিরে আসার সময় সে গল্প থেকে গল্পের নামটা বের করেছে। প্রথমে একটা হুক দিল, এরপর গল্পটা কিভাবে এগোবে, ধারাবাহিকভাবে কোন জায়গায় টার্নিং পয়েন্ট থাকবে, কিভাবে টুইস্ট করবে, সব কিছু সে একদম ডিটেল একটা গল্প আমাকে লিখে দিল। দেখুন কত বড় একটা গল্প। এখন আমি যদি এই ক্লডের গল্পটা দেখি একটু, এটা এখনও জেনারেট হচ্ছে এবং শেষে দিয়ে দেখুন শেষের দিকে সে আমাদের মেইন ক্যারেক্টার কি হবে, মেইন ক্যারেক্টার নাম হচ্ছে আরমান, বয়স, চেহারা কেমন, এরপরে পার্সোনালিটি কেমন, সব কিছু সে উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, এগুলো ব্যবহার করে আমরা আমাদের ক্যারেক্টারগুলো জেনারেট করতে পারি যদি আমরা র্যান্ডম ক্যারেক্টার দিয়ে ফিল্মটা তৈরি করতে চাই। এখানে সে সাপোর্টিং ক্যারেক্টার রাখলো, সহকারী চরিত্র ফাহমিদা থাকবে, বয়স হচ্ছে 28 থেকে 32, এগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। আরেকজন ক্যারেক্টার থাকবে ডাক্তার, ডাক্তারের বয়স এটা, চেহারা এরকম, পার্সোনালিটি এরকম,
এরপরে জিশান, বাবলু, আরমানের দুজন বন্ধু, তাদের বয়স, চেহারা সবকিছু এখানে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, একইভাবে আমি যদি ক্লডের গল্পটা দেখি, এখান থেকে এটাকে আমি জাস্ট ওপেন করব, এখানে চলে আসছে ক্যানভাসের মধ্যে। দেন এটা যদি আমি পড়ি, এখানেও সেমভাবে পুরো গল্পটা সে তৈরি করে দিয়েছে। ক্যারেক্টারগুলো, এখানে ক্যারেক্টারগুলো আলাদা আলাদা করে দিয়েছে, আরমান, ফাহমিদা, জিশান, বাবলু, ডাক্তার, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমরা পুরো গল্পটা প্রথমে পড়ে নেব। এখন হতে পারে যে এই গল্পের মধ্যে যেভাবে কাহিনী সাজানো আছে, যেভাবে কজ এন্ড ইফেক্টগুলো তৈরি করা হয়েছে, সব কিছু আপনার পছন্দ হতে পারে, আবার নাও হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এআই দিয়ে যে গল্পগুলো জেনারেট করি সেগুলোর মধ্যে নিজেদেরকে কিছু না কিছু পরিবর্তন করতেই হয়। এখন ধরে নিলাম এই ট্রিটমেন্টটা আমাদের পছন্দ হয়েছে গুগল এআই স্টুডিওতে, যেটা আমরা জেনারেট করেছি। এখন এটাকে আমরা ভালোভাবে পড়ে নেব, কারণ এটা হচ্ছে আমাদের গল্পের, অর্থাৎ আমাদের পুরো শর্ট ফিল্মের মূল ফাউন্ডেশন হচ্ছে এটা। এখানেই যেভাবে গল্পটা লেখা থাকবে, যেভাবে টুইস্ট এবং টার্নিং পয়েন্টগুলো সাজানো থাকবে, যেভাবে কজ এন্ড ইফেক্টগুলো দেওয়া থাকবে, সেই অনুপাতে কিন্তু আমরা ফিল্মটা তৈরি করব, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে এই গল্পটা একবার, দুইবার বা তিনবার খুব ভালোভাবে পড়ে নেব। দেন গল্পের মধ্যে যে যে পরিবর্তনগুলো করা দরকার সেগুলো আমরা নিজের মতো করে পরিবর্তন করে নেব। জাস্ট এটাকে আমরা কপি করে একটা নোটপ্যাডে রাখবো, সেখানে আমরা যে পরিবর্তনগুলো করা দরকার সেগুলো পরিবর্তন করে নেব। অথবা আমরা এআই দিয়েই সেটাকে পরিবর্তন করে নিতে পারি। যদি আপনি নিজে ম্যানুয়ালি পরিবর্তন করতে পারেন তো ভালো কথা, বাট আপনি চাইলে এআইকে বলতে পারেন যে আমি এই জায়গাতে পরিবর্তন করতে চাচ্ছি, তুমি এই জায়গাতে এভাবে পরিবর্তন করে দাও। ফর এক্সাম্পল, ধরুন আমি এই গল্পটা পড়লাম, ঠিক আছে? এখন আমি এই গল্পের মধ্যে কিছু পরিবর্তন করতে চাচ্ছি, আমি জাস্ট এখানে বলবো, আমি জাস্ট এখানে লিখে দেবো কোন কোন জায়গায় আমি পরিবর্তন করতে চাচ্ছি। যেমন আমি তাকে বললাম যে তোমার দেয়া গল্পের মূল কাঠামো ঠিক আছে, তবে আমি গল্পের শুরুর অংশ কিছুটা পরিবর্তন বা রিস্ট্রাকচার করতে চাই। এখন কি কি পরিবর্তন করতে চাই সেটা আমি এখানে উল্লেখ করে দিলাম, যে শুরুটা হবে এরকম যে ভোরবেলা ফজরের সময় আরমান বিছানা ঘুমিয়ে আছে, তার স্ত্রী পাশে দাঁড়িয়ে তাকে ডাকছে নামাজ পড়ার জন্য। তখন আরমান চোখ খুলে বিরক্ত হয়ে তাকে বলবে যে তোমাকে বলছি না আমি যদি ঘুম থেকে উঠতে না পারি তাহলে আমাকে বিরক্ত করবে না। এরপরে দেখা যাবে স্ত্রী জায়নামাজে বসে দোয়া করছে, সে আল্লাহর কাছে তার স্বামীর জন্য দোয়া করতেছে। তারপরে সিনে আসবে যে আরমান অফিসে কম্পিউটারে বসে কাজ করতেছে, তার অফিসে একজন স্টাফ এসে তাকে তার মায়ের অপারেশনের জন্য টাকা চাইবে, আরমান সেই টাকাটা দিবে না। এভাবে আমি গল্পটাকে আরেকটু এডিট করে দিলাম কী কী পরিবর্তন করা দরকার। এভাবে আপনি যেটা যেটা পরিবর্তন করতে চান গল্পের মধ্যে সেটা জাস্ট এখানে উল্লেখ করে দিবেন। দেন আমরা এখান থেকে রানে ক্লিক করব। এখানে দেখুন সে আমাকে আবার পুরো গল্পটা আবার ট্রিটমেন্ট করে দিল। এখানে শুরুটা হবে ভোরবেলা শহরের অভিজাত অ্যাপার্টমেন্টের নিস্তব্ধ শয়নকক্ষ, বাইরে তখন অন্ধকার আর ভোরের হালকা কুয়াশা। অ্যালার্মের মৃদু শব্দে ঘুম ভাঙলেও বিছানায় আচ্ছন্ন হয়ে শুয়ে আছে আরমান। ঠিক তখনই ফাহমিদা জায়নামাজ গুটিয়ে আলতো পায়ে স্বামীর শিওরে এসে দাঁড়ায়। নরম গলায় সে ডাকে, আরমান ওঠো, ফজরের ওয়াক্ত প্রায় শেষ হয়ে আসছে, চলো অজু করে একসঙ্গে নামাজ পড়ে নিই। এখানে আপনি পুরো গল্পটা আবার পড়ে নেবেন, বাট এই গল্পটা আবার রিস্ট্রাকচার করার পরেও আপনার কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন হতে পারে, কারণ এখানে ছোটোখাটো অনেক বিষয় থাকে। যেমন এখানে অনেকগুলো ডায়লগ থাকে, ডায়লগের মধ্যে আপনি চাইলে হয়তো আপনার পরিবর্তন করার প্রয়োজন হতে পারে, কারণ এটা হচ্ছে আমাদের গল্পের মূল ফাউন্ডেশন, মূল গল্পটা হচ্ছে এটা। এই গল্পটার উপর ভিত্তি করে আমরা শর্ট লিস্ট, ভিডিও জেনারেশন, প্রম্পট সব কিছু করবো। সেক্ষেত্রে আপনি এই পুরো গল্পটাকে জাস্ট কপি করে একইভাবে একটা নোটপ্যাডে রাখবেন, রেখে এই গল্পটাকে ভালোভাবে পড়ে নেবেন যে আপনি যেভাবে রিস্ট্রাকচার করতে বলেছেন সেভাবে করা হয়েছে কিনা এবং সেখানে কোনো পরিবর্তন করার দরকার আছে কিনা। যদি দরকার থাকে তাহলে আপনি এটাকে একটা নোটপ্যাডে পেস্ট করে যেটা যেটা পরিবর্তন করার দরকার এখানে আপনি ম্যানুয়ালি সেটা পরিবর্তন করে নেবেন। একটা ডক ফাইল নিচ্ছি, এখানে আমি এটাকে পেস্ট করলাম। আমি বারবার বলছি আমরা এআই দিয়ে কিন্তু সবগুলো স্টেপ কমপ্লিট করব, বাট আমাদের হিউম্যান টাচ লাগবে প্রতিটা স্টেপে। যখনই আপনি গল্প জেনারেট করবেন, সেটাকে রিস্ট্রাকচার করবেন, এরপরে সেটাকে ট্রিটমেন্ট করবেন, প্রতিটা স্টেপে আমরা নিজেরা ভালোভাবে রিভিউ করব। তো ধরুন আমি এই গল্পটার মধ্যে কিছু পরিবর্তন করলাম, আমি এই গল্পটাকে নিজের মতো করে কিছু ডায়লগ বা কিছু কিছু দৃশ্য পরিবর্তন করলাম। এখন আমরা এআইকে বলবো যে আমি তোমার দেওয়া গল্পটাকে নিজের মতো করে এডিট করেছি, এখন আমি এই গল্পটাকে ফাইনালি শর্ট লিস্টের জন্য ব্যবহার করতে চাই, তুমি এটাকে লক করে রাখো, ঠিক আছে? তো আমি গল্পটাকে এডিট করে এখানে জাস্ট প্রম্পট বক্সে লিখে দেবো যে আমি এই গল্পটা নিজে ম্যানুয়ালি এডিট করেছি, ছোটোখাটো ডায়লগ এবং কিছু ডিটেল পরিবর্তন করেছি। নিচে আমার এডিট করা ফাইনাল গল্পটা দিলাম, এখানে তাকে এই প্রম্পটটা দিয়ে দেবো গল্পটাকে লক করার জন্য। দেন আমার পুরো গল্পটা এখানে পেস্ট করে দেবো এই প্রম্পটের শেষে। যেমন এটা হচ্ছে আমার ফাইনাল গল্প, আমি এই গল্পটাকে জাস্ট কপি করব, আমার এডিট করা গল্পটাকে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দেবো পুরো গল্পটাকে। দেন রানে ক্লিক করব,
তাহলে সে আমার এডিট করা গল্পটাকে লক করে রাখবে এবং সেই অনুযায়ী আমার পরবর্তী ধাপে সে আমাকে শর্ট লিস্ট জেনারেট করে দিবে। এই দেখুন সে আমাকে লিখে দিল যে ঠিক আছে লকড। এখন এই গল্পের উপর ভিত্তি করে আমরা যে ভিডিওগুলো জেনারেট করব, এখানে এই গল্পের মধ্যে টোটাল কয়টা সিন থাকবে এবং প্রতিটা সিনের মধ্যে কয়টা করে শর্ট জেনারেট করতে হবে, শর্টগুলো কিসের ভিত্তিতে ভাগ করা হবে, এই সবগুলো বিষয় উল্লেখ করে আমরা একটা শর্ট লিস্ট জেনারেট করব। ঠিক আছে, তো সেজন্য আমরা একটা মাস্টার প্রম্পটে লিখে রেখেছি শর্ট লিস্টের জন্য। সেটা হচ্ছে এই মাস্টার প্রম্পটটা। আমরা এই মাস্টার প্রম্পটটা ব্যবহার করব। এখানে আমরা সব কিছু উল্লেখ করেছি, কিভাবে শর্টগুলো ভাগ করা হবে, কত সেকেন্ড করে থাকবে প্রতিটা শর্টে। যেহেতু আমরা গুগল ফ্লো দিয়ে জেনারেট করব, সেখানে আমরা সর্বোচ্চ 10 সেকেন্ড পর্যন্ত জেনারেট করতে পারবো প্রতিটা শর্ট। সিনগুলো কীভাবে ভাগ করবে, শর্টগুলো কীভাবে ভাগ করবে, সে আমাকে শর্ট লিস্টটা যে দিবে সেটার স্ট্রাকচার কেমন হবে, এই সবগুলো বিষয় আমরা এখানে এই প্রম্পটের মধ্যে উল্লেখ করে দিলাম। যেমন আমি তাকে প্রথমে একটা রোল দিলাম, এরপর তাকে বললাম যে আমাকে এই গল্পের উপর ভিত্তি করে ডিটেল একটা শর্ট লিস্ট তৈরি করে দিতে, যেটাতে ডায়লগ, ক্যামেরা অ্যাঙ্গেল এবং ভিজুয়াল ডিটেল সব কিছু একসাথে লেখা থাকবে এই শর্ট লিস্টের মধ্যে, প্রতিটা শর্টের মধ্যে। এই শর্ট লিস্ট পরবর্তীতে আমি সরাসরি এআই ভিডিও জেনারেশন টুল দিয়ে ফুটেজ জেনারেট করার জন্য ব্যবহার করব। এটার উদ্দেশ্যকে সেটা আমি বলে দিলাম, তাই এটা যেন সেই কাজের জন্য পুরোপুরি রেডি থাকে। এরপর আমরা এখানে গুরুত্বপূর্ণ নিয়মগুলো উল্লেখ করে দিলাম, যেমন প্রতিটা ক্লিপ 10 সেকেন্ড করে হবে এবং কোনো দৃশ্যে যদি একাধিক ক্যারেক্টারে যদি কোনো ডায়লগ থাকে এবং একাধিক ডায়লগ যদি 10 সেকেন্ডের মধ্যে এঁটে যায়, তাহলে সবগুলো যেন একটা শর্টের মধ্যে রাখে, আমরা সেটা উল্লেখ করে দিলাম। একইভাবে যদি একই দৃশ্যের মধ্যে কোনো ডায়লগ 10 সেকেন্ডের বেশি হয়ে যায় বা কোনো ঘটনা যদি 10 সেকেন্ডের বেশি হয়, তাহলে সেটা যেন 2টা শর্টে ভাগ করে, সেটা আমরা এখানে উল্লেখ করে দিলাম। এরপর গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এখানে যোগ করলাম যে কানেক্টিং এবং ট্রানজিশন শর্ট যেন যোগ করা হয়। এখানে আমরা তাকে বললাম যে তুমি একজন ডিরেক্টর হিসেবে চিন্তা করবে। এখানে পুরো শর্ট লিস্ট সে যখন ভাগ করবে, সে যেন ডিরেক্টরের মতো করে চিন্তা করে। গল্পে যেখানে বড় ধরনের লোকেশন চেঞ্জ বা টাইম জাম্প বা ইভেন্ট ট্রানজিশন আছে, যে সেই জায়গাগুলোতে যেন সে ভিজুয়াল রিয়েলিজম এবং কন্টিনিউটি বজায় রাখার জন্য সে যেন কানেক্টিং এবং ট্রানজিশন শর্টগুলো জেনারেট করে। সেটা যদি গল্পের মধ্যে উল্লেখ নাও থাকে, সেজন্য সেটা নিজে থেকে এই শর্টগুলো যেন তৈরি করে। তো সেটা আমরা এখানে উল্লেখ করে দিলাম। এরপর শর্ট লিস্টের স্ট্রাকচার সে কীভাবে দেবে আমাদেরকে, সেটা আমরা এখানে উল্লেখ করে দিলাম যে প্রথমে সিন নাম্বার থাকবে, ওই সিনের মধ্যে কয়টা শর্ট থাকবে, সেই শর্টগুলো সে ধারাবাহিকভাবে একটার পর একটা দিবে এবং সেখানে কী কী উল্লেখ থাকবে, লোকেশন থাকবে প্রতিটা শর্টের মধ্যে, ক্যারেক্টার কী থাকবে, কোন দৃশ্যে কোন ক্যারেক্টার থাকবে সেটা সে স্পেসিফিক উল্লেখ করে দিবে। এরপরে শর্ট টাইপটা কেমন হবে, এখানে আমরা ক্যামেরা যে অ্যাঙ্গেলটা, ওয়াইড শর্ট, মিডিয়াম শর্ট, সেটা এখানে আমরা উল্লেখ করে দিতে বললাম। ক্যামেরা অ্যাঙ্গেলটা কেমন হবে, ভিজুয়াল অ্যাকশন ডেসক্রিপশনটা সেটা ডিটেলসে সে লিখে দিবে, এখানে কোন ক্যারেক্টার কী করছে বা কী বলছে এগুলো সে লিখে দিবে এবং ডায়লগটা আলাদা করে দিবে, ডিউরেশনটা ওই শর্টের ডিউরেশন সে আলাদা করে দিবে। এভাবে সে এই স্ট্রাকচার আমাদেরকে প্রতিটা শর্ট সিন বাই সিন, শর্ট বাই শর্ট জেনারেট করে দিবে। তো আমরা এখানে যেটা করব, আমরা এখানে পুরো প্রম্পটটা, এখানে আমরা কোনো কিছু পরিবর্তন করব না, বাট আপনি পড়ে নেবেন প্রম্পটটা। যদি কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে আপনি পরিবর্তন করতে পারেন। তো আমরা এখান থেকে পুরো প্রম্পটটাকে, মাস্টার প্রম্পটটাকে কপি করব। এখান থেকে কপি করে জাস্ট এখানে দিয়ে দেব এবং রানে ক্লিক করব। তাহলে সে আমাকে পুরো শর্ট লিস্টটা তৈরি করে দিবে। এই দেখুন সে আমাকে প্রতিটা সিন বাই সিন শর্ট তৈরি করে দিচ্ছে। এটা হচ্ছে সিন 1। সিন 1-এর দৃশ্যটা কীভাবে হবে, এখানে সিনটা থাকবে হচ্ছে এই দৃশ্যে মোট 4টি শর্ট সে এখানে ভাগ করেছে সিন 1-এর মধ্যে। এখানে লোকেশনটা হচ্ছে আরমানে বেডরুম, বোররাতে ইনডোর। এটা হচ্ছে লোকেশন। প্রথম শর্ট সিন 1-এর মধ্যে প্রথম শর্ট হচ্ছে এটা। প্রথম শর্টে কী দেখা যাবে, লোকেশন হচ্ছে বেডরুম। কারটা কী থাকবে, যেমন শর্ট 1-এর মধ্যে কারটা থাকবে হচ্ছে আরমান এবং ফাহমিদা। এরপরে শর্ট টাইপটা এখানে উল্লেখ করে দিয়েছে, ক্যামেরা অ্যাঙ্গেলটা উল্লেখ করে দিয়েছে। এরপর এখানে কি কি ঘটবে, কি কি বলা হবে সেটা এখানে উল্লেখ করে দিয়েছে। যেমন ভিজুয়াল অ্যাকশন ডেসক্রিপশন এখানে উল্লেখ করা আছে। মেইন হচ্ছে এটা হচ্ছে আমাদের মানে মূল প্রম্পটটা। এখানে কি কি ঘটবে বা কি কি বলা হবে, কোন ক্যারেক্টার কি করবে কি বলবে, এটা হচ্ছে ডেসক্রিপশনের মধ্যে উল্লেখ থাকবে। তো আপনি প্রতিটা শর্টের ডেসক্রিপশনটা খুব ভালোভাবে পড়ে নেবেন। পড়ে যদি কোনো কিছু পরিবর্তন করার দরকার হয় পরিবর্তন করে নেবেন। আমি আগেই বলেছি যে আমাদেরকে এখানে আমরা যদিও সবগুলো স্টেপ এআই দিয়ে কভার করব, বাট আমাদেরকে প্রতিটা স্টেপে আমরা রিভিউ করব খুব ভালোভাবে। প্রতিটা প্রম্পট আমরা, প্রতিটা শর্ট, প্রতিটা ভিডিও জেনারেশন প্রম্পট সব কিছু আমরা খুব ভালোভাবে পড়ে নেব এবং নিজেদের মতো করে এডিট করে নেব। ঠিক আছে, তো আমরা এখানে একইভাবে ডেসক্রিপশনটা খুব ভালোভাবে পড়ে নেব। এখানে কি কি ঘটবে এটা এখানে ডেসক্রিপশনের মধ্যে, যেমন এখানে বলা হচ্ছে যে ঘরের ভিতরে আবছা অন্ধকার থাকবে, বিছানার পাশে টেবিলে
টেবিল ল্যাম্পের ক্ষীণ উষ্ণ আলো পুরো ঘরে ছড়িয়ে পড়েছে। দেয়াল ঘড়িতে সময় দেখাচ্ছে ঠিক 5:30। আরমান কম্বল মুড়ি দিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। তার স্ত্রী ফাহমিদা লম্বা পোশাক ও হিজাব পরা বিছানার পাশে দাঁড়িয়ে আছে। ফাহমিদা নরম গলায় আরমানকে ডাকার জন্য ঝুঁকে পড়েছে এবং ফাহমিদা কি বলবে ডায়লগটা এখানে উল্লেখ করা হচ্ছে। ফাহমিদা এই শুনছো, উঠো, ফজর ওয়াক্ত হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সে প্রথম শর্ট জেনারেট করেছে, ঠিক আছে, এবং এটার ডিউরেশন হচ্ছে 8 সেকেন্ড, সেটা উল্লেখ করে দিয়েছে। এভাবে দ্বিতীয় শর্ট হচ্ছে এটা। সিন 2তে হচ্ছে পাশের রুম থাকবে, এখানে ভোরবেলা ইনডোর। একইভাবে এখানে 2টা শর্ট থাকবে সিন 2-র মধ্যে। একটাতে এখানে কারেক্টটা থাকবে ফাহমিদা, শুধু 2টা শর্টের মধ্যে শুধু ফাহমিদা কারেক্টটা থাকবে। এখানে সে কি বলছে কি করছে 2টা শর্টের মধ্যে উল্লেখ করা আছে। তারপরে সিন 3তে চলে যাবে। এখানে লোকেশন হচ্ছে আরমানের অফিস। এখানে কারেক্টটা থাকবে হচ্ছে এখানে আচ্ছা, এটা হচ্ছে কানেক্টিং শট। আমরা যে বললাম যে কানেক্টিং শট বা ট্রানজিশন শটগুলো জেনারেট করতে, সে 3 নাম্বার সিনে প্রথমে একটা কানেক্টিং শট তৈরি করেছে। এখানে দৃশ্যটা হবে কীরকম, একটি ব্যস্ত আধুনিক কর্পোরেট অফিসের করিডোর, কাঁচের বা দরজা, স্যুট টাই পরা লোকজন ছুটোছুটি করছে, ঘড়ির কাঁটায় সকাল 10টা। এই ট্রানজিশন শটটি দর্শককে শান্ত ভোররাত থেকে হঠাৎ ব্যস্ত এবং কোলাহলপূর্ণ শহরের অফিসে নিয়ে আসে। আচ্ছা, এখানে সে ভিজুয়ালটা হবে এরকম, এখানে কোনো ডায়লগ থাকবে না, ঠিক আছে। 4 নাম্বার শর্ট হবে একই সিন, আরমানের অফিস থাকবে, এখানে ক্যারেক্টার থাকবে আচ্ছা আরমান, আরেকজন হচ্ছে অফিসের স্টাফ সেলিম থাকবে এখানে, ঠিক আছে, এবং এখানে কার কি ডায়লগ সেটা উল্লেখ করা হয়েছে। এভাবে সে সিন বাই সিন আমাদেরকে প্রতিটা শর্ট এখানে আলাদা আলাদা করে তৈরি করে দিয়েছে। এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে সবগুলো শর্টকে জাস্ট কপি করে একটা নোটপ্যাডের মধ্যে পেস্ট করে রাখবো এবং একইভাবে আমরা এখানে প্রতিটা শর্ট ভালো করে পড়বো। কোনো শর্টের মধ্যে যদি কোনো কিছু পরিবর্তন করার দরকার হয়, এখানে এই প্রতিটা শর্টের মধ্যে কিন্তু ডায়লগ রয়েছে, আমরা ডায়লগগুলো ভালোভাবে পড়ে নেব এবং কোন ক্যারেক্টার কী করছে সেটা কিন্তু এখানে ডেসক্রিপশনের মধ্যে উল্লেখ করা রয়েছে। এখানে প্রতিটা ক্যারেক্টার কী করছে প্রতিটা শর্টের মধ্যে এই যে ডেসক্রিপশন রয়েছে, ডেসক্রিপশন অংশের মধ্যে প্রতিটা ক্যারেক্টার কী করছে কী বলছে সেটা উল্লেখ করা থাকবে। তো আমরা অবশ্যই এখানে প্রতিটা শর্ট ভালোভাবে পড়ে নেব এবং এগুলোকে কপি করে একটা নোটপ্যাডে রেখে সেখানে যদি কোনো এডিট করার প্রয়োজন হয় সেই এডিটটা করে নেব। ফর এক্সাম্পল আমি এখান থেকে পুরো শর্ট লিস্টটা কপি করব, এখান থেকে সবগুলো শর্ট জাস্ট কপি করে ফেলবো। এখানে টোটাল সিন হচ্ছে কয়টা, 9টা। সেইখানে টোটাল আমাদেরকে 11টা সম্পূর্ণ দৃশ্য থাকবে, 32টা শর্ট থাকবে, ঠিক আছে। সিন হচ্ছে 11টা, শর্ট হচ্ছে 32টা। আচ্ছা, আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত সব শর্ট লিস্টটা কপি করলাম, কপি করে এটাকে একটা নোটপ্যাডের মধ্যে রাখবো, ঠিক আছে। ওকে, এখন আমরা এখান থেকে সবগুলো শর্ট পড়ে নেব এবং এগুলোর কনসিস্টেন্সি ঠিক আছে কিনা, যে শর্টের পর যে শর্টটা এখানে দেখানো হচ্ছে এগুলো ঠিক আছে কিনা, এগুলো ঠিকভাবে মিলতেছে কিনা, আমরা এগুলো প্রতিটা শর্ট ভালো করে রিভিউ করব। এখন আমরা এই শর্টগুলোর উপর ভিত্তি করে ভিডিও জেনারেশন প্রম্পট জেনারেট করব, যে প্রম্পটগুলো দিয়ে আমরা সরাসরি গুগল ফ্লোতে ভিডিও জেনারেট করব। এখন এটা হচ্ছে একটা শর্ট লিস্ট, তো আমরা একটা ভিডিও জেনারেশন প্রম্পট তৈরি করব প্রতিটা শর্ট অনুযায়ী। তো যেহেতু আমরা এই শর্ট লিস্টটার মধ্যেই পরিবর্তন করেছি, এখন আমরা এই শর্ট লিস্টটায় আবার গুগল এআই স্টুডিওকে দেব এবং বলবো যে এই শর্ট লিস্ট অনুযায়ী সে আমাকে ডিটেল ভিডিও জেনারেশন প্রম্পট তৈরি করে দিবে। ভিডিও জেনারেশন প্রম্পটটা কীভাবে তৈরি করবে সেজন্য আমরা একটা মাস্টার প্রম্পট লিখে রেখেছি, সেই মাস্টার প্রম্পট আমরা সেখানে দিয়ে দেব, ঠিক আছে। এখানে আমরা একইভাবে তাকে প্রথমে একটা রোল দিলাম, যে তাকে বললাম তুমি একজন এক্সপার্ট এআই ভিডিও জেনারেশন প্রম্পট স্পেশালিস্ট হিসেবে কাজ করবে, যে সিনেমেটিক শর্ট ফিল্মের জন্য এআই ভিডিও জেনারেশন টুল যেমন অমনি ফ্ল্যাশের মতো টুল ব্যবহারের উপযোগী, অত্যন্ত ডিটেল এবং ইফেক্টিভ প্রম্পট লেখা বিশেষজ্ঞ। তাকে একটা রোল দিয়ে দিলাম, তার কাজটা কি সেটা বলে দিলাম, যে তোমার লক্ষ্য হলো আউটপুটটা কোনোভাবে সাধারণ ফ্ল্যাট এবং এআই জেনারেটর যেন মনে না হয়, বরং রিয়েল লাইফ হিউম্যান অ্যাক্টরদের মতো অভিনয়ের মতো স্বাভাবিক এবং বিশ্বাসযোগ্য এবং সিনেমেটিক মনে হয় যখন আমি ভিডিওগুলো জেনারেট করব। তাকে তার উদ্দেশ্যটা বলে দিলাম এবং আমি তাকে বললাম যে তোমার দেওয়া শর্ট লিস্টের মধ্যে আমি নিজের মতো করে কিছু পরিবর্তন করেছি, ওই যে আমি শর্ট লিস্টটা চেঞ্জ করেছি সেটা বললাম এবং পরিবর্তন করা শর্ট লিস্টটা আমি নিচে দেবো। আমি এই প্রম্পটের মাস্টার প্রম্পটের নিচে আমার পরিবর্তন করা শর্ট লিস্টটা পুরোটা কপি করে আবার পেস্ট করে দেব। এখন তাকে বললাম যে এই শর্ট লিস্ট অনুযায়ী তুমি আমাকে প্রতিটা শর্টের জন্য আলাদা অত্যন্ত ডিটেল এআই ভিডিও জেনারেশন প্রম্পট তৈরি করে দাও, যাতে আমি ক্যারেক্টার রেফারেন্স ইমেজ আপলোড করে সরাসরি প্রতিটা শর্ট ভিডিও জেনারেট করতে পারি। আচ্ছা, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা আমি তাকে উল্লেখ করে দিলাম, যেন সে স্ট্যান্ডলোন নীতিটা মেনে চলে, অর্থাৎ প্রতিটা প্রম্পট যেন স্বয়ংসম্পূর্ণ থাকে। আগের শর্টের
কোনো কিছু যেন একই রকম, একই ক্যারেক্টার, একই ব্যাকগ্রাউন্ড এই ধরনের যেন সে প্রম্পটের মধ্যে উল্লেখ না করে, সেজন্য আমি স্ট্যান্ড লোন নীতিটা একদম ডিটেলে তাকে বলে দিলাম এখানে একটা পয়েন্টের মধ্যে আলাদা করে। এবং সে আমাকে প্রম্পটটা কীভাবে দিবে, প্রম্পটের স্ট্রাকচারটা কেমন হবে সেটা আমি তাকে এখানে উল্লেখ করে দিলাম, এবং কোন অংশটা কীভাবে লিখবে সেটাও তাকে এই স্ট্রাকচারের মধ্যে বলে দিলাম। এআই প্রতিটা ভিডিও জেনারেশন প্রম্পটের স্ট্রাকচার এই অনুযায়ী হবে। আমি যে এখানে যেভাবে দিয়েছি, প্রথমে এনভায়রনমেন্ট থাকবে, এনভায়রনমেন্টের মধ্যে কী থাকবে সেটা আমি তাকে উল্লেখ করতে বলেছি। যদি আমরা র্যান্ডমলি সরাসরি ভিডিও জেনারেট করি শুধু ক্যারেক্টার রেফারেন্স দিয়ে, তখন আমাদেরকে একটা এনভায়রনমেন্ট দরকার হবে, সেজন্য আমি এনভায়রনমেন্টটা উল্লেখ করতে বলেছি। বাট আমি যদি এনভায়রনমেন্টের জায়গায় আমার কোনো রেফারেন্স ইমেজ আপলোড করি, সেক্ষেত্রে এটা দরকার হবে না। আমরা এখানে জাস্ট এটাকে ডিলিট করে দিয়ে বলে দিতে পারি যে আপলোড করা এনভায়রনমেন্ট বা ব্যাকগ্রাউন্ডটাই এখানে এনভায়রনমেন্ট হিসেবে ব্যবহার করা হবে, সেটা উল্লেখ করে দিতে পারি। বাট র্যান্ডমলি সেই জন্য আমাকে প্রতিটা শর্টের জন্য একটা এনভায়রনমেন্ট এখানে লিখে দেয়, ঠিক আছে। এরপর ক্যারেক্টার থাকবে, ক্যারেক্টারের মধ্যে এই শর্টের মধ্যে কোন কোন ক্যারেক্টার থাকবে তাদের নাম উল্লেখ করতে বলেছি। তাদের নাম আমি এখানে ইংলিশে লিখে দিই, যেহেতু আমরা এখানে ইংলিশে উল্লেখ করবে। একজন হলে শুধু ক্যারেক্টার, একাধিক হলে ক্যারেক্টার 1 2 এভাবে কোনো মানুষের উল্লেখ করতে বলেছি। প্রতিটা ক্যারেক্টারের নামের পাশে তার পোশাক উল্লেখ করতে বলেছি। আচ্ছা, পোশাকটা এটা র্যান্ডমলি উল্লেখ করবে, বাট আমরা যদি রেফারেন্স পোশাক আপলোড করি তখন আমরা এই অংশটা বাদ দিতে পারি, ঠিক আছে। তো আমরা যেহেতু আপনি চাইলে আপনি যদি সবসময় পোশাক আপলোড করা পোশাকই ব্যবহার করেন, অর্থাৎ রেফারেন্স পোশাকটাই ব্যবহার করেন, তাহলে আপনি চাইলে অংশটা বাদ দিতে পারেন যদি পোশাকটা আপনি সবসময় রেফারেন্স ইমেজ থেকে ব্যবহার করেন। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাকশন, ডায়লগ এবং এক্সপ্রেশন। এখানে হচ্ছে আমাদের মূল ডেসক্রিপশন থাকবে, অর্থাৎ আমাদের ভিডিওর মধ্যে কি কি ঘটবে, কোন ক্যারেক্টার কি করবে, কোন ক্যারেক্টার কি বলবে, এই সব কিছু এখানে থাকবে। এই যে অ্যাকশন, ডায়লগ, এক্সপ্রেশন, এটার মধ্যে এই পয়েন্টটা কীভাবে লিখবে সেটা আমরা এখানে একদম বিস্তারিত বলে দিলাম। এই পয়েন্টের শুরুতে প্রথমে বর্ণনা করবে শর্টের একদম ফার্স্ট ফ্রেমে ক্যারেক্টার এনভায়রনমেন্টের ঠিক কোন জায়গায় থাকবে, অর্থাৎ যদি একাধিক ক্যারেক্টার থাকে, যেমন একটা লিভিং রুমে 3 জন ক্যারেক্টার আছে, কোন ক্যারেক্টার কোন জায়গায় থাকবে, কী অবস্থায় থাকবে, কেউ কি বসে থাকবে, কেউ দাঁড়িয়ে থাকবে, অর্থাৎ শর্টের শুরুটা কীভাবে হবে সেটা আমরা এখানে প্রথমে উল্লেখ করতে বলেছি, ঠিক আছে। দেন এখান থেকে শর্টটা কীভাবে সামনের দিকে আগাবে, কোন ক্যারেক্টার কী করবে, কী বলবে, এখানে ডায়লগগুলো ধারাবাহিকভাবে যেন সে পুরো ডেসক্রিপশনটা উল্লেখ করে দেয়, ঠিক আছে। আমরা এখানে সব কিছু একদম ডিটেলে বলে দিলাম যে ক্যারেক্টার 2 কী করছে, এভাবে ধারাবাহিকভাবে লিখবে, ঠিক আছে। একাধিক ক্যারেক্টার থাকলে প্রথম ক্যারেক্টার কী করছে বলছে, তারপর ক্যারেক্টার 2 কী করছে বা কী বলছে, এভাবে ধারাবাহিকভাবে ডায়লগের জন্য আলাদা কোনো পয়েন্ট বানাবে না, এই পয়েন্টের মধ্যে ডায়লগগুলো স্বাভাবিকভাবে বসিয়ে দিবে। ডায়লগ বর্ণনা করার সময় শুধু কী বলছে লিখলেই হবে না, কীভাবে বলছে সেটাও স্পষ্টভাবে লিখতে হবে। যেমন এক্সপ্রেশনটাকে আমরা উল্লেখ করতে বলেছি, তার কথা বলার মধ্যে কোন ভঙ্গিতে কথা বলছে, কোন টোনে কথা বলছে, এই বিষয়গুলো সেজন্য একদম ডিটেলে উল্লেখ করে, যেন আমরা একদম রিয়েলিস্টিক একটা ভিডিও জেনারেট করতে পারি এই প্রম্পটগুলো দিয়ে। বডি ল্যাঙ্গুয়েজটা উল্লেখ করতে বলেছি, এক্সপ্রেশন উল্লেখ করতে বলেছি পুরো প্রম্পটের মধ্যে, ঠিক আছে। সব কিছু আমরা ডিটেলে বলে দিলাম। এরপর ওই শর্টের লাইটিংটা কেমন হবে, কালার মোডটা কেমন হবে সেটা আলাদা একটা পয়েন্টে রাখবে। এরপর আলাদা একটা পয়েন্ট রাখলাম আমরা, সেটা হচ্ছে রিয়েলিজম এবং সিনেমেটিক স্টাইল। এটা প্রতিটা শর্টের মধ্যে থাকবে, যেন আমরা আমাদের শর্টগুলো ভিডিওগুলো যেন একদম রিয়েলিস্টিক হয়, সিনেমেটিক স্টাইলের হয়। ক্যামেরা অ্যাঙ্গেলটা আমরা এখানে উল্লেখ করলাম যে এই শর্টটা কোন অ্যাঙ্গেল থেকে ধারণ করা হয়েছে, এবং এরপরে যদি শর্টের মধ্যে ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করার প্রয়োজন হয় তখন যেন সে ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে। এরপরে আমরা এখানে আরেকটা পয়েন্ট রাখলাম অ্যাম্বিয়েন্ট সাউন্ড। অ্যাম্বিয়েন্ট সাউন্ড হচ্ছে যদি শর্টের প্রয়োজনে, অর্থাৎ ওই ভিডিওর সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো সাউন্ড থাকে সেটা যেন সে জেনারেট করে, বাট আলাদা যেন কোনো মিউজিক যেন সাউন্ডের মধ্যে শর্টের মধ্যে ভিডিওর মধ্যে না থাকে, সেটা আমরা এখানে উল্লেখ করে দিলাম। কোনোভাবে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক উল্লেখ করবে না, বাট যদি অ্যাম্বিয়েন্ট সাউন্ড প্রয়োজন হয়, অ্যাম্বিয়েন্ট সাউন্ড বলতে যেমন একটা দরজা খোলা হচ্ছে, দরজা খোলার সময় যে একটা সাউন্ড হয় না, এই দরজা খোলা ওইগুলোকে অ্যাম্বিয়েন্ট সাউন্ড বলা হয়, যেটু ভিডিওর সাথে এই ধরনের যদি কোনো অ্যাম্বিয়েন্ট সাউন্ড দরকার হয়, যেমন পানি ডালা হচ্ছে গ্লাসে, তো ওই যে পানি ডালার যে শব্দটা হয় এটাকে অ্যাম্বিয়েন্ট সাউন্ড বলা হয়। এই ধরনের শব্দগুলো যদি প্রয়োজন হয় সেগুলো রাখবে অ্যাম্বিয়েন্ট সাউন্ডগুলো, বাট ব্যাকগ্রাউন্ড মিউজিক যেন না থাকে সেটা উল্লেখ করে দিলাম। প্রতিটা শর্ট লিস্টের প্রতিটা শর্টের আলাদা আলাদা প্রম্পট তৈরি করবে, এবং প্রতিটা প্রম্পটের উপরে সেই শর্টের নাম্বার, সেই নাম্বার শর্ট নাম্বার উল্লেখ করে দেবে, ঠিক আছে। আমরা এখানে উপরে ইনস্ট্রাকশন অনুযায়ী প্রতিটা শর্ট সম্পূর্ণ স্ট্যান্ডলোন ভিডিও জেনারেশন প্রম্পট তৈরি করে দাও। আমরা এখানে এরপরে দিলাম আমার এডিট করা শর্ট লিস্ট। আমি এখানে আমার এডিট করা শর্ট লিস্টের জায়গায় এই জায়গায় আমি আমার যে এডিট করা শর্ট লিস্টটা সেটা এখানে দিয়ে দেবো। দিয়ে আমরা পুরো প্রম্পটটাকে প্রথমে কপি করব। ফর এক্সাম্পল আমি এখান থেকে পুরো প্রম্পটটাকে কপি করলাম, কপি করে জাস্ট এখানে দিয়ে দেব। এরপর এখানে আমাদের যে এডিট করা শর্ট লিস্টটা সেটা দিয়ে দেব।
জাস্ট এখানে পেস্ট করে দেব, দেন রানে ক্লিক করব। এই দেখুন ঠিক যেভাবে আমরা প্রম্পটের মধ্যে উল্লেখ করেছি সেভাবেই এখানে প্রম্পটগুলো দিয়েছে, অর্থাৎ শুরুতে কোন ক্যারেক্টার কীভাবে থাকবে সেটা সে উল্লেখ করেছে। এখানে অ্যাকশানের মধ্যে দেখুন প্রথম মুহূর্তে ফাহমিদা বিছানার ঠিক পাশে সোজা হয়ে দাঁড়িয়ে নিয়েছে, শুয়ে থাকা আরমানের দিকে যত্নশীল দৃষ্টিতে তাকিয়ে আছে। ঠিক আছে, এখানে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফার্স্ট ফ্রেমটা। এরপরে কিভাবে আগাচ্ছে, সে আলতো করে ঝুঁকে আরমানের কাঁধে হাত রেখে ডাকতে শুরু করবে। আরমান বিরক্তি ও চোখ ক্ষোভে চোখ খোলে, তার ব্রু কুঁচকে যায় এবং সে শক্ত চোয়ালে ফাহমিদার দিকে তাকিয়ে হাত সরিয়ে দিয়ে মেসেজ দেখায়। ঠিক আছে, এবং ফাহমিদা কি বলে, আরমান কি বলে সেটা সে উল্লেখ করে দিয়েছে। ওকে, আমরা এখান থেকে সবগুলো প্রম্পটকে একইভাবে কপি করব। সবগুলো প্রম্পট কপি করে একটা নোটপ্যাডের মধ্যে একইভাবে রাখবো, এবং এখানেও আমরা এই পর্যায়ে এসে আমরা অবশ্যই এগুলোকে রিভিউ করব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্টেপ। এখানে এইটা হচ্ছে আমাদের ফাইনাল প্রম্পট, এখান থেকে আমরা ভিডিওগুলো জেনারেট করব, এবং এই প্রম্পটের মধ্যে যেভাবে উল্লেখ থাকবে সেভাবে ভিডিওগুলো জেনারেট হবে। তো আমরা যদি শর্ট লিস্টের ওই জায়গায় যদি রিভিউ খুব একটা নাও করি, জাস্ট একটু দেখে চোখ বুলিয়ে চলেও যাই, বাট এই স্টেপে কিন্তু আমরা প্রতিটা প্রম্পটকে অবশ্যই ভালোভাবে রিভিউ করতে হবে, কারণ এটাই হচ্ছে আমাদের মূল ভিডিও, অর্থাৎ ভিজুয়ালাইজেশনটা কেমন হবে এখান থেকে আমরা ভিডিওটা জেনারেট করবো এই প্রম্পটগুলো ব্যবহার করে। তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এগুলো রিভিউ করতে হবে বারবার। ঠিক আছে, আমি এটাকে কপি করলাম, আমরা এখানে একটা নোটপ্যাড নেব, এখানে আমরা পেস্ট করে দেব ভিডিও জেনারেশন প্রম্পটগুলোকে। ওকে, দেন এখান থেকে আমরা সবগুলো প্রম্পট ভালোভাবে পড়ে নেব। যেমন এখানে প্রথমে এনভায়রনমেন্টটা হচ্ছে কি, আরমান ও ফাহমিদার আধুনিক অভিজাত বেডরুম, ইনডোর রাত, এরপর পুরো ঘর আফসা, এটা হচ্ছে এনভায়রনমেন্টটা। এখন আমরা যদি এই এনভায়রনমেন্টে যখন ভিডিও জেনারেট করব, তখন আমরা যদি এখানে কোনো ইমেজ রেফারেন্স ব্যবহার করি, তখন সেক্ষেত্রে আমাদের এই অপশনটা, এই জিনিসটা দরকার নাই। আমরা এখানে জাস্ট লিখে দিতে পারি যে আমার আপলোড করা বেডরুমের ছবিটাই হুবহু ব্যবহার করবে রেফারেন্স এনভায়রনমেন্টের মধ্যে। ঠিক আছে, কারণ এভাবে করলে যেটা সুবিধা হবে, আমরা যদি এনভায়রনমেন্টের জন্য ব্যাকগ্রাউন্ড রেফারেন্স ইমেজগুলো ব্যবহার করি, সেক্ষেত্রে প্রতিটা দৃশ্যে, যেমন একটা সিনের মধ্যে কয়েকটা দৃশ্য থাকতে পারে, তাহলে প্রতিটা দৃশ্যে এনভায়রনমেন্টটা কিন্তু একই রকম রাখা হবে, একদম কনসিস্টেন্ট থাকবে। বাট আমি যদি এভাবে প্রম্পট দিয়ে শর্টগুলো জেনারেট করি, তখন দেখা যাবে কি একটা এনভায়রনমেন্ট একরকম হবে, আরেকটা এনভায়রনমেন্ট অন্যরকম হতে পারে, সেখানে কনসিস্টেন্ট থাকবে না। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব এনভায়রনমেন্ট, এরপরে ক্যারেক্টার রেফারেন্স, তো অবশ্যই আমরা ক্যারেক্টার রেফারেন্স ব্যবহার করবই ক্যারেক্টারের জন্য, এবং ক্লথের জন্য, পোশাকের জন্য আমরা চেষ্টা করব যেন প্রতিটা ক্যারেক্টারের পোশাকগুলোকে রেফারেন্স ফাইল হিসেবে আপলোড করে ব্যবহার করার জন্য, তাহলে প্রতিটা দৃশ্যে একই রকম ক্লথ থাকবে। ঠিক আছে, এই তিনটা জিনিস আমরা রেফারেন্স ইমেজ ব্যবহার করার চেষ্টা করব, ক্যারেক্টার, এনভায়রনমেন্ট এবং ক্লথ। ঠিক আছে, আর যদি ব্যবহার আপনি না করেন, সেক্ষেত্রে এখানে প্রম্পটের মধ্যে উল্লেখ করা আছে কোন ক্যারেক্টার কী পড়বে, এনভায়রনমেন্ট কেমন হবে, এখান থেকে সরাসরি প্রম্পটটা ব্যবহার করতে পারেন। সেজন্য আমরা প্রম্পটটা এভাবে নিয়েছি। এখন আমরা এখানে পড়ে নেব এনভায়রনমেন্ট এটা। আচ্ছা, এটা যেহেতু আমি রেফারেন্স ইমেজ ব্যবহার করবো, এটা আমি বেশি পড়া দরকার নেই। ক্যারেক্টার কি, এখানে ক্যারেক্টার হচ্ছে শুধু একজন, আরমান, বিছানায় কম্বল মুড়ি দিয়ে ঘুমন্ত অবস্থায় শুয়ে আছে, পরনে গাঢ় ধূসর রঙের সুতির স্লিপ ওয়্যার টি শার্ট। এখানেও আমরা ক্লথের জন্য রেফারেন্স ব্যবহার করব, রেফারেন্স ইমেজ এটা দরকার নেই, আমরা এটা ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা, এরপর অ্যাকশন, ডায়লগ, এক্সপ্রেশন, এখানে কি ঘটবে সব কিছু বিস্তারিত লেখা আছে, আমরা এগুলো পড়ে নেব। আমাদের যদি কোনো কিছু পরিবর্তন করার দরকার হয়, নিজের মতো করে পরিবর্তন করে নেব। ঠিক আছে, এটাকে আপনি জাস্ট কল্পনা করবেন এখানে যে কী লেখা আছে, এবং এই লেখাটা যদি আপনি ভিজুয়ালাইজ করেন, তখন আসলে কেমন দৃশ্যটা কেমন হচ্ছে, এটাকে আপনাকে কল্পনা করতে হবে। কল্পনা করে আপনি সেই দৃশ্যটার মধ্যে কী পরিবর্তন করতে চান সেটা আপনি এখানে উল্লেখ করে দিবেন। ঠিক আছে, যেমন এখানে লেখা আছে শর্টের একদম প্রথম মুহূর্তে শুরুর দৃশ্যটা কেমন হবে, আরমান বিছানায় চিত হয়ে শুয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। এখন এটা যদি আপনি কল্পনা করেন, তাহলে আপনার ভিজুয়ালাইজেশনটা কেমন হবে আপনি বুঝতে পারবেন। শরীর ভারী কম্বলে ঢাকা, শুধু তার মুখমণ্ডল দেখা যাচ্ছে, শর্টের বাকি সময় জুড়ে তার শরীরে কোনো বড় নড়াচড়া নেই, সে গভীর ঘুমে নিঃশ্বাস ফেলছে। একদম স্ট্যাটিক একটা দৃশ্য থাকবে, সেখানে জাস্ট সে ঘুমাচ্ছে, তবে তার মুখে স্পষ্ট ক্লান্ত এবং বিরক্তির ছাপ ফুটে উঠেছে, যেন ঘুমের মধ্যেও সে মানসিকভাবে ব্যাকুল। কোনো সংলাপ নাই, এখানে এই বিষয়টা কিন্তু সবসময় খেয়াল রাখবেন, যে দৃশ্যের মধ্যে কোনো সংলাপ নাই সেখানে এই অংশটা উল্লেখ করে দেবেন। যদি উল্লেখ নাও থাকে, এখানে উল্লেখ করা আছে, বাট যেখানে কোনো সংলাপ থাকবে না, শুধু কোনো ক্যারেক্টার কিছু করছে বা একাধিক ক্যারেক্টার কিছু করছে, সেক্ষেত্রে যদি সংলাপ না থাকে এটা উল্লেখ করে দেবেন। এই অংশটা কোনো সংলাপ থাকবে না বা কোনো সংলাপ নাই, এটা উল্লেখ করে দেবেন।
না উল্লেখ করলে অনেক সময় অটোমেটিক্যালি এআই বিভিন্ন ডায়লগ অ্যাড করে নেয় অটোমেটিক্যালি। তো সেই ক্ষেত্রে এটা উল্লেখ করলে আর ডায়লগ অ্যাড করবে না। লাইটিংটা কেমন হবে, রিয়েলিজম এন্ড সিনেমেটিক এই পয়েন্টটা সে উল্লেখ করে দিয়েছে। ক্যামেরা অ্যাঙ্গেলটা মিডিয়াম ক্লোজ আপ শট, এরপরে নোটের মধ্যে উল্লেখ করেছে শটটি স্ট্যাটিক আই লেভেল ক্যামেরা দিয়ে শুরু হবে এবং পুরো শট জুড়ে ক্যামেরা স্থির থাকবে। আচ্ছা, এটা এভাবে থাকুক, এটার মধ্যে কোনো পরিবর্তন করার দরকার নাই। শট 2টা দেখি। এনভায়রনমেন্ট এখানে আরমান ও ফাহমিদার বেডরুম, একই বেডরুম থাকবে। ক্যারেক্টার থাকবে হচ্ছে ফাহমিদা, আরমান। ফাহমিদা কি পরে থাকবে, আরমান কি পরে থাকবে। এরপরে অ্যাকশন কি হচ্ছে এখানে, প্রথম মুহূর্তে ফাহমিদা বিছানার ঠিক পাশে সোজা হয়ে দাঁড়িয়ে নিচে শুয়ে থাকা আরমানের নিচে শুয়ে থাকা হবে না, বিছানায় শুয়ে থাকা হবে এখানে। বিছানায় শুয়ে থাকা আরমানের দিকে যত্নশীল দৃষ্টিতে তাকিয়ে আছে। সে আলতো করে ঝুঁকে আরমানের কাঁধে হাত রেখে ডাকতে শুরু করে। আরমান বিরক্তি ও ক্ষোভে চোখ খুলে, তার ভ্রু কুঁচকে যায় এবং সে শক্ত চোয়ালে দরকার নেই, কারণ এআই অনেক সময় খুব বেশি অতিরঞ্জিত করে ফেলে। শক্ত চোয়ালে বললে আমরা স্বাভাবিকভাবে যেটা বুঝি, এআই এটাকে এত বেশি অতিরঞ্জিত করে ফেলবে, দেখতে এটা খুব বেশি দৃষ্টিকটু লাগবে। তো আমি এটা ডিলিট করে দিতে পারি, ঠিক আছে। এক্সপ্রেশনটা খুব বেশি যেন অতিরঞ্জিত না হয় সেটা খেয়াল রাখবেন। সে ফাহমিদা থেকে তাকিয়ে হাত ছড়িয়ে দিয়ে মেসেজ দেখায়। আচ্ছা, এখানে কি বলছে ফাহমিদা, ডায়লগগুলো অবশ্যই পড়ে নেবেন। প্রতিটা শর্টের ক্যারেক্টারগুলো ঠিক আছে কিনা এবং অ্যাকশন, ডায়লগ, এক্সপ্রেশন এই পয়েন্টটা খুব ভালোভাবে পড়ে নেবেন, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে এই শুনছো ওঠো ফজর ওয়াক্ত চলে যাচ্ছে, এটা বলবে ফাহমিদা। এরপর আরমান কি বলবে, তোমাকে কতবার বলেছে আমি নিজে থেকে উঠতে না পারি তাহলে আমাকে বিরক্ত করো না। এরপরে শর্ট 3 মধ্যে হচ্ছে একই ব্যাকগ্রাউন্ড, ক্যারেক্টার থাকবে হচ্ছে আরমান। এরপরে পরনে গাঢ় ধূসর স্লিভার টি শার্ট। এখানে আমরা ক্লথ রেফারেন্স ইমেজ আপলোড করব। এখানে কি হচ্ছে, প্রথম মুহূর্তে আরমান ফাহমিদা তাকিয়ে কথা শেষ করছে। কথাটি শেষ করার সাথে সাথেই সে প্রচণ্ড রাগে শক্ত করে চোখ দুটো বন্ধ করে ফেলে এক ঝটকায় শরীর ঘুরিয়ে অন্যদিকে পাশ ফিরে শুয়ে পড়ে এবং দু হাতে কম্বলটা টেনে একেবারে মাথা পর্যন্ত ডেকে ফেলে। আচ্ছা, এই শর্টের মধ্যে এই জিনিসটা এখানে 4 নম্বর শর্টে দেখুন, এখানে খেয়াল করুন, এখানে কিন্তু 2জন ক্যারেক্টার থাকার কথা। এখানে ডেসক্রিপশনের মধ্যে যদি আমরা পড়ে দেখুন, প্রথম মুহূর্তে ফাহমিদা বিছানার পাশে দাঁড়িয়ে আছে। এরপর সে কয়েক সেকেন্ড কম্বলে ঢাকা স্বামীর দিকে নিঃশব্দে বিষণ্ণ ব্যথিত দৃষ্টিতে তাকিয়ে আছে। তো এখানে তাহলে নিশ্চয়ই আরমানের ক্যারেক্টার থাকার কথা, বাট সেখানে একটা ক্যারেক্টার অ্যাড করেছে। তো এরকম যদি হয় সেক্ষেত্রে আরেকটা ক্যারেক্টার আমরা এখানে অ্যাড করে দেবো, এরকম ভুল হতে পারে এর ক্ষেত্রে। তো আমরা এখানে ক্যারেক্টার 1, ক্যারেক্টার 2 অ্যাড করে দিতে পারি, যেমন ক্যারেক্টার 2 আরমান, এটাকে কপি করে জাস্ট এখানে দিয়ে দিতে পারি। এখানে ক্যারেক্টার 1, এরপরে ক্যারেক্টার 2 থাকবে সে আরমান। এখানে প্রথম মুহূর্তে কি হবে, ফাহমিদা বিছানার পাশে একদম নিশ্চলে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এবং এখানে আরমান কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, এটা দেখাই। ওকে, এভাবে আমরা সবগুলো প্রম্পট একদম ভালোভাবে পড়ে নেব, যেটা পরিবর্তন করার দরকার নিজেদের মতো করে পরিবর্তন করে ফেলবো। দেন আমরা এখান থেকে এই প্রম্পটগুলোকে কপি করে এখন ভিডিও জেনারেট করব। তো ভিডিও জেনারেট করার জন্য আমরা গুগল ফ্লো ব্যবহার করতে পারি। অমনি ফ্ল্যাশ মডেলটা খুবই পাওয়ারফুল এবং আপনারা জানেন যে অমনি ফ্ল্যাশ মডেল দিয়ে ফ্রিতে আপনি ডেলি 50 ক্রেডিট করে পাবেন প্রতিটা জিমেল আইডিতে। তো আপনি যদি অনেকগুলো জিমেল আইডি ক্রিয়েট করে রাখেন, যেমন আমাদের এখানে আমরা অনেকগুলো জিমেল আইডি ক্রিয়েট করেছি, এগুলো প্রোফাইল আকারে এখানে রেখেছি এবং সেক্ষেত্রে আমরা 50 ক্রেডিট করে 4-5টা ভিডিও জেনারেট করতে পারবো একটা জিমেল আইডি দিয়ে। আর যদি আপনার কোনো সাবস্ক্রিপশন নেওয়া থাকে তাহলে তো সবচেয়ে ভালো কথা। আচ্ছা, আমরা এখান থেকে প্রথমে শর্ট 1-এর এই প্রম্পটটাকে কপি করে আমরা চলে যাব গুগল ফ্লোতে। আমরা এখান থেকে ফ্লো লিখে সার্চ করে গুগল ল্যাবস থেকে ফ্লোতে চলে যাব। আর গুগল ফ্লোতে কীভাবে ভিডিও জেনারেট করতে হয়, কীভাবে ভিডিও এডিট করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমাদের আলাদা আলাদা ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমরা প্রথমে এখানে আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে ফেলবো। দেন এখান থেকে নিউ প্রজেক্টে চলে যাব, একটা নতুন প্রজেক্ট নেব এবং এখানে যদি আমি প্রোফাইল আইকনে ক্লিক করি, এখানে দেখুন আমাদের 50 ক্রেডিট আজকে আমরা পেয়ে গেলাম এই জিমেল আইডিতে এবং এই 50 ক্রেডিট আজকে আমরা ব্যবহার করলে কালকে আবার 50 ক্রেডিট পাবো, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু আপনারা চাইলে অ্যাভাটার ক্রিয়েট করতে পারেন। অ্যাভাটার ক্রিয়েট করে অ্যাভাটার যে রেফারেন্স আছে সেই রেফারেন্স দিয়ে আপনি ভিডিও জেনারেট করতে পারেন যদি আপনি একদম রিয়েলিস্টিক ভিডিও চান। আর অ্যাভাটার কীভাবে ক্রিয়েট করতে হয় গুগল ফ্লোতে এই বিষয়ে আমাদের এই টিউটোরিয়ালের মধ্যে দেখানো হয়েছে। আপনারা চাইলে এই টিউটোরিয়ালটা দেখে নিতে পারেন, সেখানে আমরা একদম বিস্তারিত বলেছি কীভাবে গুগল ফ্লোতে অ্যাভাটার ক্রিয়েট করে ভিডিও জেনারেট করতে হয়।
তো অ্যাভাটার দিয়ে ভিডিও জেনারেট করলে সুবিধা হচ্ছে অ্যাভাটারের মধ্যে আপনি নিজের কণ্ঠটাও ব্যবহার করতে পারবেন, অর্থাৎ আপনার কণ্ঠস্বরটা আপনি সরাসরি ভিডিওতে ব্যবহার করতে পারবেন। আপনি যখন অ্যাভাটারটা তৈরি করবেন তখন সেক্ষেত্রে আপনার ভিডিওর সাথে সাথে আপনার অডিওটাকে সে ডিটেক্ট করে, এবং যখন ভিডিওটা আপনি জেনারেট করবেন আপনার নিজের কণ্ঠস্বরেই কথাগুলো বলা হবে, ডায়লগগুলো। তো যেহেতু আমরা এখানে শুধুমাত্র একজনের অ্যাভাটার তৈরি করতে পারবো, অর্থাৎ একটা আইডি দিয়ে আপনি শুধুমাত্র একজন অ্যাভাটার তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো আপনি চাইলে অ্যাভাটার মেইন ক্যারেক্টারটা অ্যাভাটার তৈরি করে সেটাকে ইউজ করতে পারেন, অথবা চাইলে আপনি প্রতিটা চরিত্রের জন্য আলাদা আলাদা ক্যারেক্টার তৈরি করে রাখতে পারেন, এবং সেই ক্ষেত্রে আপনি চাইলে নির্দিষ্ট একটা ভয়েসকে সেই কণ্ঠের সাথে সেই ক্যারেক্টারের সাথে অ্যাড করে রাখতে পারেন, ঠিক আছে। তো আমরা যেটা করব, আমরা এখানে এই গল্পের মধ্যে যতগুলো চরিত্র রয়েছে প্রতিটা চরিত্রের জন্য আমরা আলাদা আলাদা ক্যারেক্টার তৈরি করে রাখবো, ওই চরিত্রের নাম দিয়ে সেভ করে রাখবো ভয়েস ওভার সহ, ঠিক আছে। এরপর আমরা জাস্ট প্রম্পটের মধ্যে সেই ক্যারেক্টার কি করছে কি বলছে সেই জায়গায় শুধু আমরা এই ক্যারেক্টারগুলোকে আপলোড করে দেব। ফর এক্সাম্পল আমরা এখান থেকে ক্যারেক্টারে চলে যাব, এখান থেকে আমরা চাইলে র্যান্ডম ক্যারেক্টার জেনারেট করতে পারি, অর্থাৎ আমরা যদি ওই গল্পের মধ্যে যে চরিত্রগুলো রয়েছে সেই চরিত্রের র্যান্ডম এআই দিয়ে ক্যারেক্টার তৈরি করে সেগুলো ব্যবহার করতে চাই, তাহলে আমরা সেক্ষেত্রে এখানে জাস্ট কেমন ক্যারেক্টার চাচ্ছি সেই বিষয়টা প্রম্পট লিখে যে ছবিটা জেনারেট হবে সেটাকে আমরা একটা নাম দিয়ে সেভ করে রাখতে পারি, অথবা আমরা চাইলে এখানে আপলোডে ক্লিক করে নিজেদের ছবিগুলোকে আপলোড করে সেই ছবিগুলো দিয়ে ক্যারেক্টার তৈরি করতে পারি। ফর এক্সাম্পল আমি চাচ্ছি মেইন ক্যারেক্টার হিসেবে আমি আমার ছবিটাকে রাখবো, তো সেক্ষেত্রে আমি এখানে আপলোডে ক্লিক করে এখান থেকে আমার একটা ইমেজ নিয়ে আসবো, যেমন আমি এই ছবিটা নিয়ে আসলাম। ওকে, এটা এখানে আপলোড হবে এবং আমরা মেইন ক্যারেক্টার হিসেবে সরাসরি সেটাকে ব্যবহার করব, এবং আমরা চাইলে এখানে প্লাসে ক্লিক করেও এই ছবিটা আপলোড করে সেটাকে আবার এডিট করে সেই এডিট করা ছবিটাও ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। আমরা যখন এটাকে আপলোড করলাম তখন আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে, এখানে আমরা মেইন ক্যারেক্টারের নাম যেটা সেটা দিয়ে দেবো। যেমন আমি এখানে এই জায়গায় প্যানের মধ্যে ক্লিক করে আমাদের মেইন ক্যারেক্টারের নাম হচ্ছে আরমান, আমি এখানে আরমান নাম দিয়ে দিলাম। এরপরে এখানে আমরা চাইলে এই ক্যারেক্টার আবার ফুল বডি শটও তৈরি করে রাখতে পারি, অর্থাৎ ক্যারেক্টারটা যখন কোনো দৃশ্যে যদি ফুল বডি দেখানোর প্রয়োজন হয় তখন সেই ক্ষেত্রে সেই শটগুলো কেমন হবে সেটা চাইলে আমরা এখানে ক্রিয়েট বডিতে ক্লিক করে জেনারেট করতে পারি। তো আমি এটাকে ইগনোর করছি, এটা দরকার নাই। আমি এখানে এই ক্যারেক্টারের পার্সোনালিটিটা কেমন হবে সেটা আমরা চাইলে এখানে উল্লেখ করে দিতে পারি, অর্থাৎ এই ক্যারেক্টারটা সবসময় কিভাবে কথা বলে, তার চলাফেরা বা তার কথা বলার মধ্যে তার অঙ্গভঙ্গির মধ্যে যদি বিশেষ কোনো কিছু থাকে, তার পার্সোনালিটি কেমন সেটা আমরা চাইলে এখানে উল্লেখ করে দিতে পারি। এতে করে যেটা হবে, যখন এই ক্যারেক্টার দিয়ে আমরা ভিডিও জেনারেট করব তখন সে এই বিষয়গুলোকে মাথায় রেখে ভিডিওগুলোর মধ্যে তার এক্সপ্রেশন, তার কথা বলা, তার চলাফেরা, তার কাজগুলোকে সেভাবে তৈরি করবে। তো আপনি চাইলে আপনার ক্যারেক্টারের কিছু ইনফরমেশন এখানে দিয়ে দিতে পারেন, বেসিক কিছু ইনফরমেশন। বাট এমন যদি হয় যে এই ক্যারেক্টারটা পুরো গল্পের মধ্যে কিছু জায়গায় একরকম আচরণ করবে, পরবর্তীতে অন্যরকম আচরণ করবে, সেক্ষেত্রে আপনি এখানে বেসিক কিছু জিনিস লিখে দিতে পারেন। বাট এমন যদি কোনো ক্যারেক্টার থাকে যেটা পুরো গল্পের মধ্যে তার আচরণ একই রকমও থাকবে, হয়তো দেখা যায় কোনো একজন মানুষ সে সবসময় খুবই ভদ্র থাকবে, খুবই দয়ালু থাকবে, খুবই শান্তশিষ্ট মানুষ থাকবে, সেই ইনফরমেশনগুলো আপনি এখানে দিয়ে দিতে পারেন। বাট আমাদের মেইন ক্যারেক্টারের ক্ষেত্রে কিন্তু তার গল্পের শুরুতে তার পার্সোনালিটি একরকম থাকবে, তার আচরণ একরকম থাকবে, গল্পের শেষের দিকে সে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে তার ওই বিষয়গুলো এখানে উল্লেখ না করে বেসিক কিছু বিষয় এখানে লিখে দিতে পারি। ফর এক্সাম্পল আমরা এখানে লিখে দিলাম যে বাস্তব মানুষের মতো স্বাভাবিক এবং বিশ্বাসযোগ্যভাবে অভিনয় করবে, পরিস্থিতি অনুযায়ী ফেসিয়াল এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ, আই কন্ট্যাক্ট, স্পিকিং স্টাইল এবং ইমোশন স্বাভাবিকভাবে পরিবর্তন করবে, এগুলো আমরা লিখে দিলাম। বাট এটা আপনি চাইলে ইগনোর করতে পারেন, এটা অপশনাল, ঠিক আছে। এখন আমরা এই ক্যারেক্টারের জন্য একটা নির্দিষ্ট ভয়েস সিলেক্ট করতে পারি। আমরা যদি এখানে সিলেক্ট এ ভয়েসে ক্লিক করি, এখানে আমাদের জেমিনি টিটিএস মডেলের যতগুলো ভয়েস রয়েছে সবগুলো এখানে দেখাচ্ছে। আমরা এখান থেকে যে কোনোটা শুনে নিতে পারি। ফর এক্সাম্পল আমি এখান থেকে একটা মেল ভয়েস নেব, এখানে অনেকগুলো মেল এবং ফিমেল ভয়েস রয়েছে। আমি যদি এটা সিলেক্ট করি, আমি এখান থেকে প্রিভিউ করে শুনতে পারি। Hi there. We're introducing an ফর এক্সাম্পল আমি এখানে আমাদের মেইন ক্যারেক্টারের জন্য এই ভয়েস ওভারটা সিলেক্ট করলাম। এখন এই ভয়েস ওভারটা এখানে আমরা এই যে কাস্টমাইজ পারফরমেন্স, এই জায়গায় আমরা এই ভয়েস ওভারটাকে চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি। এই ভয়েস ওভারটার যেমন আমাদের ক্যারেক্টার ক্ষেত্রে ক্যারেক্টার কিভাবে কথা বলে, তার কণ্ঠস্বরটা কেমন হবে, এই বিষয়গুলো এখানে আমরা লিখে দিতে পারি এই অপশনাল এই বক্সের মধ্যে। এবং এখানে আপনি চাইলে যে কোনো স্ক্রিপ্ট লিখে প্রিভিউ করে শুনতে পারবেন। যেমন আমরা আমাদের এই ক্যারেক্টারের ক্ষেত্রে
এখানে জাস্ট উল্লেখ করে দেব যে 28 থেকে 30 বছর বয়সী একজন বাংলাদেশি যুবকের স্বাভাবিক বয়স এতটুকু। আপনি চাইলেই শুধুমাত্র এতটুকু লিখতে পারেন, বাংলাদেশিটা উল্লেখ করে দিবেন এবং তার বয়সটা উল্লেখ করে দিবেন, এতটুকু লিখলে এনাফ, ঠিক আছে। আর চাইলে আপনি তার কণ্ঠস্বরটা কেমন হবে সেটা উল্লেখ করে দিতে পারেন, যে তার কণ্ঠস্বরটা খুবই মোটা হবে, ভারী হবে, অথবা চিকন বা পাতলা হবে, সেটা চাইলে আপনি উল্লেখ করতে পারেন। তো আমি এখানে আরো কিছু বিষয় উল্লেখ করে দিলাম, যে তার কণ্ঠস্বর গভীর এবং পরিষ্কার হবে, ন্যাচারাল মিড লো পিচ হবে, কথা বলার গতি হবে স্বাভাবিক, অতিরিক্ত দ্রুত বা ধীর হবে না, ডায়লগ ডেলিভারি কনভারসেশনাল এবং রিয়েলিস্টিক হবে, যেন বাস্তব একজন মানুষ কথা বলছে। এই বিষয়গুলো আমি এখানে বাড়তি উল্লেখ করে দিলাম, বাট আপনি চাইলে এগুলো উল্লেখ না করে শুধু তার বয়স এবং বাংলাদেশিটা উল্লেখ করে দিতে পারেন। তার কণ্ঠস্বরটা চিকন না মোটা হবে সেটা উল্লেখ করে দিলেই হবে, ঠিক আছে। ওকে, দেন আমরা এখান থেকে চাইলে তার বয়সটা কেমন হবে আমরা চাইলে এখানে কোনো একটা স্ক্রিপ্ট লিখে শুনে নিতে পারি। ফর এক্সাম্পল, যেমন আমি যেখানে কিছু একটা লিখি, দেন আমি যদি এখান থেকে প্রিভিউতে ক্লিক করি, আমার নাম আরমান। এই গল্পে আমি প্রধান চরিত্র হিসেবে অভিনয় করছি। আশা করছি এই গল্পের মাধ্যমে আমি দর্শকদের মন জয় করতে পারব। এখন আমরা এই কাস্টমাইজ করা ভয়েসটাকে সেভ করে ফেলবো। আমরা এখানে এই ভয়েসটা একটা নাম দিয়ে চাইলে সেভ করে নিতে পারি। যেমন আমি এখানে আমাদের এই ভয়েসটা হচ্ছে আরমানের জন্য, আমি এখানে আরমান লিখে একটা নাম দিলাম, দেন সেভ নিউ ভয়েস এখানে ক্লিক করলে আরমান নামে একটা ভয়েস এখানে আমরা লিস্টের মধ্যে পেয়ে যাব, এখানে চলে আসবে। ওকে, এই দেখুন চলে আসছে আরমান। এখন এটাকে আমরা সিলেক্ট করে দেন অ্যাড টু ক্যারেক্টারে ক্লিক করলে এই ভয়েসটা আমাদের এই ক্যারেক্টারের সাথে যুক্ত হয়ে যাবে, এবং যতবার আমরা ভয়েস ভিডিও জেনারেট করব এবং সেখানে যখন আরমানের ডায়লগ থাকবে, আরমানের কণ্ঠস্বরটা ঠিক এরকম হবে, ভয়েসটা থাকবে একই রকম, বলতে 100% একই রকম না হলেও অন্তত কাছাকাছি থাকবে ভয়েসের কণ্ঠস্বরটা, তার কথার স্টাইল, ধরন সবকিছু, ঠিক আছে। দেন এখন আমরা এটাকে সেভ করে ফেলবো। এখান থেকে ডানে ক্লিক করে আমাদের মেইন ক্যারেক্টারটা আমরা তৈরি করে ফেললাম। এই যে মেইন ক্যারেক্টার চলে আসছে, এটা কিন্তু শুধু একটা ইমেজ নয়, এটা একটা ক্যারেক্টার, আমরা সেভ করে ফেললাম। ওকে, আচ্ছা, এখন আমরা দ্বিতীয় চরিত্র ফাহমিদার জন্য আরেকটা ক্যারেক্টার তৈরি করব। আমি এখান থেকে নিউ ক্যারেক্টারে ক্লিক করব। আমরা ফাহমিদার জন্য এখানে একইভাবে আরেকটা ছবি আপলোড করব। আপলোডে ক্লিক করে যেমন আমি এই ছবিটা আপলোড করব, এটা আপলোড করলাম। এবং একইভাবে আমরা চাইলে ফাহমিদা সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন এখানে দিয়ে দিতে পারি, যে তার কথা বলা, তার আসলে পার্সোনালিটি কেমন, সে কিভাবে কথা বলে, এই বিষয়গুলো এখানে লিখে দিতে পারি। যেহেতু আমাদের পুরো গল্পের মধ্যে ফাহমিদার আচরণ, কথা বলা সবকিছু একই রকম থাকবে, তার পার্সোনালিটি শুরু থেকে গল্পের শেষ পর্যন্ত একই রকম থাকবে, তো আমরা চাইলে সেটা এখানে উল্লেখ করে দিতে পারি, যে সে খুবই শান্ত, কোমল, নরম স্বভাবের, সে শান্তভাবে কথা বলে, এই বিষয়গুলো এখানে উল্লেখ করে দিতে পারি। ফর এক্সাম্পল, যেমন আমি এখানে লিখে দিলাম, ফাহমিদা একজন শান্ত, ধৈর্যশীল, দয়ালু এবং সহজ সরল বাংলাদেশি নারী। সে সবসময় নম্র, কোমল এবং সহানুভূতিশীল আচরণ করে, কথা বলে শান্ত, মৃদু এবং কণ্ঠ স্বাভাবিক, আই কন্ট্যাক্ট এবং সাবটেল ফেসিয়াল এক্সপ্রেশন বজায় রাখে। তার বডি ল্যাঙ্গুয়েজ সবসময় সংযত, ভদ্র এবং আত্মবিশ্বাসী। এই বিষয়গুলো এখানে উল্লেখ করে দিলাম। এখন আমরা একইভাবে ফাহমিদার জন্য আরেকটা ভয়েস সিলেক্ট করবো। এখান থেকে সিলেক্ট ভয়েসে ক্লিক করে এখান থেকে আমরা একটা ফিমেল ভয়েস নেব। Hi there. ওকে, আমরা এখানেও একইভাবে একটা কাস্টমাইজ পারফরমেন্স লিখে দেব, যে ফাহমিদা বয়স কত, সে বাংলাদেশি নারী, এই বিষয়গুলো উল্লেখ করে দেব। যেমন আমরা এখানে একইভাবে তার বয়সটা উল্লেখ করলাম, বাংলাদেশি তরুণীটা উল্লেখ করে দিলাম, তার কণ্ঠস্বরটা কেমন হবে, কথা কিভাবে বলে সেটা উল্লেখ করে দিলাম, কয়েকটা পয়েন্ট উল্লেখ করে দিলাম। এখন আমরা এখানে ফাহমিদা লিখে জাস্ট সেভ করে ফেলবো, ফাহমিদা। এবং আমরা চাইলে এখানে একইভাবে একটা স্যাম্পল ডায়লগ দিয়ে শুনে নিতে পারি। যেমন আমরা এখান থেকে প্রিভিউ করে শুনে নিই এটা। আমি ফাহমিদা। আমি এই গল্পে দ্বিতীয় প্রধান চরিত্রে অভিনয় করছি। আশা করছি গল্পটি সবার কাছে অনেক ভালো লাগবে। ওকে, আমরা এটাকে আবার সেভ করে ফেলবো, এটাকে আমরা অ্যাড করে নেব এবং একইভাবে এটাকে আমরা সেভ করে ফেলবো। ডানে ক্লিক করে, সরি, আমরা এটার নামটা এডিট করি নাই, এখানে আবার ক্লিক করব। এখানে প্যানের মধ্যে ক্লিক করে ক্যারেক্টারের নাম হচ্ছে ফাহমিদা, এখানে ফাহমিদা লিখে দেব। ওকে, দেন ডানে ক্লিক করব। ওকে, আমরা এখানে দুইটা ক্যারেক্টার জেনারেট করলাম। আমরা এইভাবে আমাদের গল্পের 7 জন চরিত্রের জন্য 7টা ক্যারেক্টার জেনারেট করে ফেলবো। এখন আমরা বাকি যে 5টা ক্যারেক্টার রয়েছে, এই 5টা ক্যারেক্টার আমি চাচ্ছি র্যান্ডম ইমেজ দিয়ে জেনারেট করব। অর্থাৎ আমরা এখানে এগুলোর মধ্যে ক্যারেক্টার আমাদের ইমেজ রেফারেন্স ব্যবহার করেছি, এই দুইটার মধ্যে আমরা রিয়েলিস্টিক ছবি ব্যবহার করেছি, বাট আমি চাচ্ছি ওই ক্যারেক্টারগুলো বাকি 5 জন সেগুলো আমরা এআই দিয়ে তৈরি করে নেব র্যান্ডমলি। সবগুলো ক্যারেক্টারের পোর্ট্রেট জেনারেট করার জন্য তুমি আমাকে
মাস্টার একটা প্রম্পট লিখে দাও, তাহলে সে আমাকে যে প্রম্পটগুলো লিখে দিবে সেই প্রম্পটগুলো দিয়ে আমরা এভাবে প্রতিটা ক্যারেক্টার পোর্ট্রেট জেনারেট করতে পারি। ফর এক্সাম্পল, আমরা যদি আবার গুগল এআই স্টুডিওতে চলে যাই, যেখানে আমরা ভিডিও জেনারেশন প্রম্পটগুলো জেনারেট করেছি, ওই কনটেক্সটের মধ্যে আমরা জাস্ট লিখে দিব। আমরা এখানে এই প্রম্পটটা ব্যবহার করতে পারি। এখানে আমরা বললাম যে এখন তুমি প্রতিটি ক্যারেক্টারের জন্য আলাদা বিস্তারিত পোর্ট্রেট ইমেজ জেনারেশন প্রম্পট তৈরি করে দিবে, যাতে আমি এআই ইমেজ জেনারেটর ব্যবহার করে সেই ক্যারেক্টারের কনসিস্টেন্ট রেফারেন্স ইমেজ তৈরি করতে পারি। এবং সে কিভাবে তৈরি করবে সেখানে আমরা এখানে কিছু নিয়ম লিখে দিলাম যে প্রতিটি ক্যারেক্টারের চেহারা, গল্পের পার্সোনালিটি, ব্যাকগ্রাউন্ড, লাইফস্টাইলের রোলের সাথে মানানসই হবে। অর্থাৎ কোন ক্যারেক্টার দেখতে কেমন হবে সেটা গল্পের সাথে মিল যেন ম্যাচ করে সেটা আমরা এখানে উল্লেখ করে দিলাম। দুইটা ক্যারেক্টার যেন দেখতে একই রকম না লাগে সেটা উল্লেখ করে দিলাম, এবং ক্যারেক্টারগুলো যেন দেখতে একজন থেকে অন্যজন আলাদা হয়, যেন দর্শকরা বুঝতে পারে, এবং প্রতিটি ক্যারেক্টার যেন রিয়েলিস্টিক বাংলাদেশি অ্যাপারেন্স ব্যবহার করতে বলেছি। এই বিষয়গুলো আমরা এখানে উল্লেখ করে দিলাম। আপনারা জাস্ট এই ফর্মটা কপি করে আমরা এখান থেকে পুরো প্রম্পটটাকে আমাদের ওই কনটেক্সটের মধ্যে দিয়ে দেব, যেখানে আমরা ভিডিও জেনারেশন প্রম্পট জেনারেট করেছিলাম। আমি এখানে দিয়ে দেব, দেন রানে ক্লিক করব। তাহলে সে আমাদের গল্পের যতগুলো ক্যারেক্টার রয়েছে মেইন ক্যারেক্টার সহ সবগুলোর জন্য সবগুলো পোর্ট্রেট জেনারেট করার জন্য প্রম্পট লিখে দিবে। এই দেখুন, সবগুলোর জন্য সে আলাদা আলাদা প্রম্পট লিখে দিয়েছে। আরমানের জন্য এটা তো আমরা তো অলরেডি আরমানের জন্য আমাদের ইমেজ রেফারেন্স দিয়ে ক্যারেক্টার তৈরি করেছি, ফাহমিদের জন্য তৈরি করেছি, ডাক্তারের জন্য আমরা এটা ইউজ করতে পারি। আমরা এটাকে জাস্ট কপি করে ফেলবো। এই প্রম্পটটাকে কপি করে আমরা একইভাবে গুগল ফ্লোতে চলে যাব। এখানে আমরা নিউ ক্যারেক্টারে ক্লিক করব। যেহেতু আমরা এখানে র্যান্ডমলি ক্যারেক্টার জেনারেট করব, সেক্ষেত্রে আমরা এখানে সরাসরি প্রম্পটটা দিয়ে দেব। এখান থেকে ন্যানো ব্যানানা প্রোটা ইউজ করতে পারি। স্যান্ডে ক্লিক করব, তাহলে আমাদের এখানে ডাক্তারের যে ক্যারেক্টারটা সেটা চলে আসবে। এখানে আমরা ডক্টরের নাম লিখে দিতে পারি, যেমন ডক্টর লিখে দিচ্ছি, ডক্টর, এবং সিলেক্ট ভয়েসে ক্লিক করে আমরা এখান থেকে যে কোনো একটা ভয়েস সিলেক্ট করে নিতে পারি। আমরা এখানে ডক্টরের বয়সটা উল্লেখ করে দিতে পারি, যেমন 50 বছর বয়সী। ওকে, আমরা এখানে চাইলে শুনে নিতে পারি। আমি এই গল্পে ডাক্তারের চরিত্রে অভিনয় করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ওকে, এখানে ডক্টর লিখে সেভ করে ফেলবো, ডক্টর, দেন সেভ করে ফেলবো, এবং এটাকে আমরা এখান থেকে অ্যাড করে ফেলবো। ওকে, ডক্টরের ছবিটাও জেনারেট হয়ে গেল। আমরা এখান থেকে যদি এটা পছন্দ না হয় তাহলে আবার এখান থেকে চাইলে আপনি প্রম্পট দিয়ে আবার রিজেনারেট করতে পারেন। ঠিক আছে, তো এটা ঠিক আছে মনে হচ্ছে আমার কাছে। আমরা এখানে চাইলে ডাক্তারের বেসিক ইনফরমেশন দিতে পারি, বাট আমরা এটাকে ইগনোর করলাম। আমি এটাকে ডক্টর লিখে জাস্ট সেভ করে ফেলবো এই ক্যারেক্টারটা। একইভাবে আমরা বাকি যে ক্যারেক্টারগুলো রয়েছে, চরিত্রগুলো, সেগুলোর ক্যারেক্টারও জেনারেট করে ফেলতেছি। ওকে, আমরা আমাদের পুরো গল্পের 6 জন চরিত্রের সবগুলো ক্যারেক্টার এখানে জেনারেট করে ফেলেছি। এখন আমরা এই ক্যারেক্টারগুলো ব্যবহার করে সহজেই আমাদের ভিডিওগুলো জেনারেট করে ফেলতে পারবো। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এখানে প্রতিটা আইডিতে 50 ক্রেডিট করে প্রতিদিন ফ্রি পাবো, বাট আমরা পুরো গল্পের জন্য আমাদেরকে অনেকগুলো শর্ট জেনারেট করতে হবে। তো এখানে একটা সমস্যা, সেটা হচ্ছে আমরা যদি একাধিক আইডি ব্যবহার করি ভিডিও জেনারেট করার জন্য, যেমন আমরা এখানে অনেকগুলো জিমেল আইডি তৈরি করে রেখেছি, এই যে প্রোফাইল আকারে সেভ করে রেখেছি। এখন যদি আমি ভিন্ন ভিন্ন আইডি থেকে এই গল্পের জন্য ক্যারেক্টার রেফারেন্স দিয়ে ভিডিও জেনারেট করি, সেক্ষেত্রে আমাকে প্রতিটা জায়গায় প্রতিটা প্রোফাইলের মধ্যে গুগল ফ্লোতে এভাবে সেম ক্যারেক্টারগুলো জেনারেট করতে হবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এখানে যে ছবিগুলো জেনারেট করেছি এই ছবিগুলোকে, যেমন এই দুইটা তো আমি অলরেডি আমাদের ইমেজ রেফারেন্স দিয়ে জেনারেট করেছি, এগুলোর ইমেজ আমাদের কাছে অলরেডি আছে। এই যে বাকি 4 জন যেগুলো আমরা র্যান্ডমলি জেনারেট করেছি, যেমন এই যে ডাক্তারের ছবিটা, এটাকে আমরা একইভাবে সেভ করে ফেলবো। অর্থাৎ এখান থেকে ছবিটাকে সেভ করে পরবর্তীতে আমরা যখন যেভাবে এই আমাদের মেইন ক্যারেক্টারটাকে এখানে জাস্ট আপলোড করে ক্যারেক্টারের মধ্যে আপলোড করে যেভাবে জেনারেট করেছি, একইভাবে এই সেভ করা ছবিগুলোকে আবার একইভাবে অন্য আইডিতে আপলোড করে সেখানে আমরা আবার জেনারেট করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সীমাবদ্ধতা, যেহেতু আমরা গুগল ফ্লো ফ্রিতে ব্যবহার করছি। বাট আপনি যদি সাবস্ক্রিপশন নিয়ে থাকেন তাহলে আপনি এক আইডি দিয়ে সবগুলো ভিডিও জেনারেট করে ফেলতে পারবেন। বাট অন্য আইডিতে ভয়েসগুলোকে কনসিস্টেন্ট রাখার জন্য যেটা করতে পারেন, আমরা এখানে যে ভয়েসগুলো অ্যাড করেছি, যেমন আমি যদি এখান থেকে রিমুভে যাই, এখান থেকে আবার সিলেক্টে ক্লিক করি, এখানে আমরা বাবলুর ভয়েসটা ঠিক যে প্রোফাইল থেকে ভয়েসটা ক্রিয়েট করেছি সেই প্রোফাইল থেকে একইভাবে ভয়েসটা ক্রিয়েট করব অন্য আইডিতে গেলেও। যেমন এখানে আমরা
যতগুলো ডিফল্ট ভয়েস রয়েছে যে কোনো একটা ভয়েস সিলেক্ট করে দেন এখান থেকে আমরা কাস্টমাইজ করে ভয়েসটাকে বাবলুর ভয়েসটা জেনারেট করেছি। তো আপনি অন্য আইডিতে গেলেও ঠিক একই প্রোফাইলটা সিলেক্ট করবেন, একই ভয়েসটা সিলেক্ট করবেন এখান থেকে। সিলেক্ট করে এখানে কাস্টমাইজ পারফরমেন্সের মধ্যে সেম ডেসক্রিপশনটাই দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে ভয়েসটা কাছাকাছি থাকবে। ওকে, আচ্ছা, তো এখন আমরা এই ক্যারেক্টারগুলো দিয়ে ভিডিও জেনারেট করব। তো সেক্ষেত্রে আমাদের কাছে যেহেতু ভিডিও জেনারেশন প্রম্পট আছে, আমরা সেগুলোকে এখানে আপলোড করব। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা আমাদের একটা সিনের মধ্যে যদি অনেকগুলো শর্ট জেনারেট করি, সেক্ষেত্রে প্রতিটা শর্টে আমাদের ক্যারেক্টারের যে ক্লথটা রয়েছে, পোশাকটা রয়েছে, সেটা যেন কনসিস্টেন্ট থাকে প্রতিটা শর্টের মধ্যে। সেজন্য আমরা প্রতিটা শর্টে সেম পোশাকটাকে রেফারেন্স ইমেজ হিসেবে আপলোড করে জেনারেট করতে পারি। সেক্ষেত্রে প্রতিটা শর্টে আমাদের পোশাকটা একই রকম থাকবে, ঠিক আছে? বাট আমরা যদি র্যান্ডমলি জেনারেট করি তাহলে কিন্তু পোশাকটা পরিবর্তন হয়ে যেতে পারে। এবং যে সিনটা রয়েছে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা চেষ্টা করব প্রতিটা শর্টের মধ্যে ব্যাকগ্রাউন্ড রেফারেন্স ইমেজ ব্যবহার করার জন্য, যাতে করে প্রতিটা শর্টে একটা সিনের মধ্যে যদি আমি 5টা শর্ট থাকে, 5টা শর্টে সেম ব্যাকগ্রাউন্ড থাকবে। ফর এক্সাম্পল আমি এখানে আমরা এখানে যে ভিডিও জেনারেশন প্রম্পটগুলো এডিট করেছি, যেমন আমি এখান থেকে একটা প্রম্পট নিয়ে আসব, এই যে এই প্রম্পটের মধ্যে। এখন আমি আগেই বলেছি যদি আমরা এনভায়রনমেন্ট অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা কারেক্টটা রেফারেন্স ইমেজ ব্যবহার করি, তাহলে এই অংশটা আমরা বাদ দিয়ে দেব। যদি আমরা র্যান্ডমলি জেনারেট করি তাহলে এখানে যেভাবে আছে সেভাবে থাকবে, কোনো সমস্যা নেই। এখানে ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে, ব্যাকগ্রাউন্ডে কী কী থাকবে সেটা উল্লেখ করা আছে। বাট আমরা যেহেতু এখানে রেফারেন্স ইমেজ ব্যবহার করব, আমরা এখান থেকে এটা বাদ দিয়ে দেবো। এনভায়রনমেন্ট প্রতিটা প্রম্পটের ক্ষেত্রে একইভাবে কাজ করবেন। এখান থেকে এনভায়রনমেন্ট অপশনটা বাদ দিয়ে দেবো, সেটিংটা বাদ দিয়ে দিতে পারি, সমস্যা নেই। শুধু এনভায়রনমেন্ট, এই জায়গায় আমরা আমাদের আপলোড করা এনভায়রনমেন্টটাকে ব্যবহার করতে বলবো, ঠিক আছে? এখানে যে ক্যারেক্টারগুলো রয়েছে, ক্যারেক্টারের যে ক্লথটা আমরা এখানে ক্যারেক্টারের পাশে উল্লেখ করে দেবো। যেমন আমাদের এই শর্টের মধ্যে ক্যারেক্টার হচ্ছে একজন, শুধু আরমান। এখন এখানে আমরা আরমান কি পরে থাকবে সেইটা আমরা এখানে ক্যারেক্টারের মধ্যে উল্লেখ করে দেব। ক্যারেক্টারের পাশে যে নামটা রয়েছে এখানে আমরা উল্লেখ করে দেব। তো আমরা এখানে ক্লথের কথা অলরেডি উল্লেখ করা আছে। দেখুন, পরনে গাঢ় ধূসর রঙের সুতির স্লিপ ওয়্যার টি শার্ট। আমরা এটাকে ডিলিট করে দেব। আমরা এখানে একটা টি শার্ট বা যেটা সে পরে থাকবে সেই পোশাকটা আপলোড করব। আপলোড করে এই জায়গায় বলে দেবো যে আমার আপলোড করা পোশাকটাই ভিডিওতে হুবহু থাকবে, ঠিক আছে? সেটা আমরা এখানে উল্লেখ করে দিতে পারি। আর ক্যারেক্টারগুলো তো আমরা অবশ্যই আপলোড করব। ক্যারেক্টার রেফারেন্সগুলো এখানে আরমানের ছবিটা আমরা আপলোড করব, এরপরে এনভায়রনমেন্ট আমরা আপলোড করব, আরমানের পোশাক আপলোড করব। এই 3টা বিষয় আমরা আপলোড করব প্রতিটা শর্টের ক্ষেত্রে। তো আমি এখান থেকে পুরো প্রম্পটটাকে কপি করব। এখান থেকে একদম পুরো প্রম্পটটাকে কপি করে আমি এখানে জাস্ট এই জায়গায় আমরা এজেন্ট মোডটা যদি অন করা থাকে এটাকে অফ করে দেবো। এজেন্ট মোড দিয়ে আমরা একসাথে অনেকগুলো ফুটেজ জেনারেট করার জন্য এজেন্ট মোড ব্যবহার করি। তো আমরা এখান থেকে এজেন্ট মোডটা অফ করে দেব। এখানে আমরা ভিডিও জেনারেশনের মধ্যে আমরা এখান থেকে অ্যাসপেক্ট রেশিওটা সিলেক্ট করে দেব। যেহেতু আমরা এখানে ল্যান্ডস্কেপ মোডে জেনারেট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা 16:9 রাখবো। আর পোর্ট্রেট হলে 9:16 রাখতে পারেন। এখানে আমরা ডিউরেশনটা উল্লেখ করব আমাদের এই শর্টের মধ্যে আসলে কত সেকেন্ড দরকার। যেমন এই শর্টের মধ্যে কি হচ্ছে, আমি এই অংশটা পড়ে নেব। এই অংশটা পড়ে নিলে আমি বুঝবো যে এখানে কত সেকেন্ডের আমার ফুটেজ দরকার। সেই অনুপাতে আমরা এখান থেকে সেকেন্ডটা সিলেক্ট করব। কারণ এখানে যত বেশি সেকেন্ড আপনি এখানে সিলেক্ট করবেন, আপনার ক্রেডিট তত বেশি কাটবে। সেকেন্ড কমে গেলে ক্রেডিটও কমে যাবে, ঠিক আছে? ক্রেডিট কম কাটবে। আমি এখানে 4 সেকেন্ড সিলেক্ট করে দিই, এখানে পেস্ট করে দেব। ওকে, আচ্ছা, এখন আমরা আমাদের রেফারেন্সগুলো আপলোড করব। এখানে আমাদের এই শর্টের মধ্যে ক্যারেক্টার হচ্ছে শুধু আরমান, ঠিক আছে? এখন এখানে আমরা আমাদের মেইন ক্যারেক্টারটাকে আপলোড করব। এখানে যে আরমান নামটা লেখা রয়েছে এই নামটা আমরা কেটে ফেলবো, ক্যারেক্টার 1। সেজন্য আমরা কিবোর্ডে Shift@ প্রেস করব। এখান থেকে ক্যারেক্টারে চলে যাব। এই জায়গায় আমরা যতগুলো ক্যারেক্টার জেনারেট করেছি সবগুলো পেয়ে যাব। আমরা এখান থেকে আরমান, এই যে আরমান ক্যারেক্টারটা অ্যাড করব। এই দেখুন ক্যারেক্টার রেফারেন্সটা এখানে চলে আসছে, পাশাপাশি আরমান নামটা এখানে চলে আসছে, ঠিক আছে? এবং খেয়াল রাখবেন আমরা এখানে আমাদের মূল প্রম্পটের মধ্যে যে নামটা লেখা থাকবে ক্যারেক্টারগুলোর, সেই নামেই আমরা ক্যারেক্টারগুলো কিন্তু রেফারেন্সগুলো সেভ করব। এখানে আমাদের প্রতিটা প্রম্পটের মধ্যে ক্যারেক্টারের যে নামগুলো লেখা আছে, যেমন আরমান, ফাহমিদা, বাবলু, জিসান, সেই নামে আমরা এগুলোকে সেভ করেছি।
যাতে করে যখন আমরা এগুলোকে আপলোড করব রেফারেন্স হিসেবে, তখন কোন ক্যারেক্টার কী করবে সেটা স্পেসিফিক এআই বুঝতে পারবে, যে আরমান কী করবে, সেলিম কী করবে, ফাহমিদা কী করবে, এই বিষয়গুলো এআই সহজে বুঝতে পারবে। সেজন্য আমরা নামগুলোকে সেভ করার সময় একই নামে সেভ করব, যাতে করে এখানে যে অ্যাকশন ইয়াটা রয়েছে, পয়েন্টটা রয়েছে, এখানে কোন ক্যারেক্টার কী করবে সেই নামের সাথে এই নামগুলো যেন মিলে যায়। ঠিক আছে, এরপরে এখানে আমরা রেফারেন্সটা আপলোড করব আমাদের এনভায়রনমেন্টের মধ্যে। তো রেফারেন্স আমরা এখান থেকে প্লাসে ক্লিক করে আমরা এখানে একটা বেডরুমের ছবি আপলোড করব। যেমন আমি এখান থেকে আপলোড মিডিয়াতে চলে যাব। ফর এক্সাম্পল আমরা বেডরুমের ছবি, আচ্ছা আমি পিন্টারেস্ট থেকে একটা বেডরুমের ছবি খুঁজে নিই। এখানে অনেকগুলো বেডরুমের ছবি আছে। ফর এক্সাম্পল আমরা এখান থেকে এটা নিতে পারি, এটাকে আমি জাস্ট সেভ করে ফেলবো। ওকে ওকে, দেন এটাকে আমরা আপলোড করে ফেলবো এখান থেকে। ওকে, এটা হচ্ছে আমরা এই ছবিটাকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করবো, এনভায়রনমেন্ট হিসেবে। ঠিক আছে, তো আমি এটাকে একইভাবে আপলোড করে ফেলবো, এখানে রেফারেন্সের মধ্যে নিয়ে আসবো। এখান থেকে অ্যাড টু প্রম্পটে ক্লিক করলে যে এই জায়গায় চলে আসবে, বাট এটা এখানে যদি না আসে কোনো কারণে, এখানে ইমেজের মধ্যে পেয়ে যাবেন। যতগুলো ইমেজ আপনি আপলোড করবেন বা জেনারেট করবেন সবগুলো এখানে পেয়ে যাবেন। ওকে, চাইলে এখান থেকে এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসতে পারবেন। ওকে, তো আমরা এখানে আমাদের এনভায়রনমেন্ট হিসেবে কোনটা ব্যবহার করবো সেটাও আমরা এখানে আপলোড করেছি। এখন আমরা এখানে আমাদের ক্যারেক্টারটা কি পরে থাকবে সেটাও আমরা চাইলে সেই ক্লথটাও এখানে আপলোড করতে পারি একইভাবে। এখানে প্লাসে ক্লিক করে, যেমন এখানে এই শর্টের মধ্যে আরমান কি পরে থাকবে, আমি এখানে একটা টি শার্ট আপলোড করেছি, যেমন এটা পলো শার্ট, আমি এটাকে জাস্ট আপলোড করব। এটা এখানে প্রথমে চলে আসবে, দেন এটাকে অ্যাড করে নেব এখানে আমাদের প্রম্পট বক্সের মধ্যে। ঠিক আছে, খেয়াল রাখবেন এখানে আমরা যতগুলো প্রতিটা শর্টের মধ্যে রেফারেন্সগুলো একইভাবে আপলোড করে ফেলবো। অ্যাড টু প্রম্পটে ক্লিক করলে চলে আসবে, অথবা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসতে পারি। তাহলে আমাদের এই শর্টের জন্য আমরা আমাদের ক্যারেক্টার হচ্ছে একজন, সেই ক্যারেক্টারের ছবিটা আপলোড করেছি এখানে, খেয়াল করুন। এরপরে ব্যাকগ্রাউন্ড হিসেবে যেটা ব্যবহার করব সেটা আপলোড করেছি, ক্যারেক্টার কি পরে থাকবে পোশাকটা আপলোড করেছি। এখন আমরা এখানে প্রম্পটের মধ্যে আমরা বলে দিব যে আমরা এনভায়রনমেন্ট হিসেবে যে ছবিটা আপলোড করেছি সেটা ব্যবহার করবে, ক্যারেক্টার যে পোশাকটা আপলোড করেছি সেটা পরে থাকবে, এগুলো আমরা এখানে প্রম্পটের মধ্যে বলে দেব। যেমন এনভায়রনমেন্টের মধ্যে আমরা উল্লেখ করে দেব আপলোড করা বেডরুম এনভায়রনমেন্ট রেফারেন্স ইমেজটি হুবহু ব্যবহার করবে, এটা আমরা উল্লেখ করে দিলাম। ঠিক আছে, তাকে বলে দিলাম যেটা আমি আপলোড করেছি সেটাই যেন এনভায়রনমেন্ট হিসেবে থাকে। আমরা এখানে বেডরুম উল্লেখ করেছি, বাট আপনি যদি এখানে প্রতিটা প্রম্পটের মধ্যে কি আপলোড করছেন সেটা উল্লেখ করতে না চান তাহলে বেডরুমটা বাদ দিতে পারেন। তাহলে এটা আপনি এই পুরো প্রম্পটটা যেটা আপনি রেফারেন্স হিসেবে ব্যবহার করতে চান এটা আপনি সবগুলো প্রম্পটের মধ্যে উল্লেখ করতে পারেন। ঠিক আছে, যদি বেডরুমের জায়গায় অন্য কিছু থাকে সেটা আপনি চাইলে এখান থেকে বেডরুমটা বাদ দিয়ে পুরোটা এই পুরো সেন্টেন্সটা ব্যবহার করতে পারেন। একইভাবে আমরা ক্যারেক্টারের পাশে ক্যারেক্টারের ক্লথের কথা উল্লেখ করে দেব। যেমন আমরা এখানে লিখে দেব আপলোড করা সাদা টি শার্ট কস্টিউম রেফারেন্সটি হুবহু ব্যবহার করবে। এখানে এই ক্যারেক্টার অর্থাৎ আরমান এই টি শার্টটি পরে থাকবে, এটা আমরা উল্লেখ করে দিলাম। ঠিক আছে, দেন এখানে আমরা এই অ্যাকশনটা পড়ে নেব, এখানে কি কি হচ্ছে, যদি কোনো ডায়লগ না থাকে সেটা আমরা এখানে শেষে উল্লেখ করে দেবো যে কোনো ডায়লগ বা কোনো সংলাপ থাকবে না। এখন আমরা এখান থেকে ডিউরেশন 4 সেকেন্ড সিলেক্ট করে দিলাম, দেন আমরা এখান থেকে সেন্ডে ক্লিক করে ফেলবো, এই শর্টটা জেনারেট হয়ে যাবে। আমরা পরবর্তী শর্টে চলে যাব, পরবর্তী ফর্মটা দেখি। এখানে প্রতিটা শর্টের মধ্যে যদি আমরা একইভাবে এনভায়রনমেন্টের মধ্যে রেফারেন্স ইমেজ ব্যবহার করি, ক্যারেক্টারের মধ্যে রেফারেন্স ক্লথ ব্যবহার করি, তো আমরা চাইলে ওই প্রম্পটটাকে আমরা এখানে ওই প্রম্পটের মধ্যে যেটা উল্লেখ করেছি সবগুলো প্রতিটা প্রম্পটের মধ্যে এইভাবে এডিট করে দিতে পারি। যেমন আমরা এখানেও একইভাবে এডিট করে দেব, সেমটা আমরা লিখে দিতে পারি। যেমন আমরা এখানে লিখে দেবো এনভায়রনমেন্টের মধ্যে যে আপলোড করা বেডরুম এনভায়রনমেন্ট রেফারেন্স ইমেজটি হুবহু ব্যবহার করবে, এটা আমরা প্রতিটা প্রম্পটের মধ্যে উল্লেখ করে দিতে পারি। চাইলে আমরা বেডরুমটা বাদ দিতে পারি, তাহলে যেখানে বেডরুম থাকবে না সেখানে আমরা সেম প্রম্পটটা ব্যবহার করতে পারি। এইভাবে আপলোড করা এনভায়রনমেন্ট রেফারেন্স ইমেজটি হুবহু ব্যবহার করবে, এটা উল্লেখ করে দিলেই হবে, সমস্যা নেই। আমরা এখান থেকে আরমানের এই যে ক্যারেক্টারের পাশে পোশাকের কথাটা একই পোশাকের কথা উল্লেখ করে দিচ্ছি। যেমন প্রথমে ব্র্যাকেটে রেখে দিলাম চোখে চশমা থাকবে না, আপলোড করা সাদা টি শার্ট কস্টিউমটি রেফারেন্স হুবহু ব্যবহার করবে। একইভাবে ফাহমিদার মধ্যে আমরা এখানে উল্লেখ করে দেব
আপলোড করা সবুজ আবায়া পোশাকের রেফারেন্সটি হুবহু ব্যবহার করবে। এখানে পোশাকের মধ্যে যদি আমরা একাধিক ক্যারেক্টার থাকে তাহলে পোশাকের কথাটা উল্লেখ করে দেবো, পোশাকটা কি, কোন ক্যারেক্টার কি পরে থাকবে সেটা উল্লেখ করে দেবো। কারণ যদি আমরা একাধিক পোশাক আপলোড করি, ইমেজ আপলোড করি, কোন ক্যারেক্টার কোন পোশাকটা পরে থাকবে সেটা এআই বিভ্রান্ত হতে পারে। সেক্ষেত্রে আমরা স্পেসিফিক করে দিতে পারি, যেমন ফাহমিদের ক্ষেত্রে সে সবুজ আবায়া পোশাকটি ব্যবহার করবে, পরে থাকবে, আর আরমান কি পরে থাকবে সেটা উল্লেখ করে দিতে পারি। ঠিক আছে, এগুলো আমরা আপলোড করেছি। এভাবে আমরা প্রতিটা প্রম্পট, এনভায়রনমেন্ট, ক্যারেক্টারের যে পোশাক সেটা যদি আমরা রেফারেন্স ব্যবহার করি সেগুলো চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা আমরা এখান থেকে একইভাবে 2 নম্বর শর্টটাকেও এটা আমরা পড়ে নেব। অ্যাকশনটা প্রথম মুহূর্তে ফাহমিদা বিছানার ঠিক পাশে সোজা দাঁড়িয়ে থাকবে। দেন এখানে ডায়লগ হচ্ছে ফাহমিদার। ওকে, আমরা এখান থেকে পুরো প্রম্পটটাকে কপি করব, এই জায়গায় চলে আসবো। এখান থেকে আমরা পুরো প্রম্পটটা প্রথমে ডিলিট করে দেব। ডিলিট করে এই প্রম্পটটা দিয়ে দিচ্ছি। এখানে আমাদের ক্যারেক্টার হচ্ছে 2 জন, আমরা এখানে শুধুমাত্র একজন আপলোড করেছি, সেটা হচ্ছে আরমান। আমি ফাহমিদার ক্যারেক্টারটা আপলোড করব, এবং ক্যারেক্টার কোন জায়গায় আপলোড করব, এখানে আমরা এই যে ক্যারেক্টার 1, ক্যারেক্টার 2 এখানে যে নামটা লেখা আছে এই নামটাকে ডিলিট করে এখানে কার্সরটাকে রেখে আমাদের ক্যারেক্টারগুলো আমরা আপলোড করব। যেমন ফাহমিদার ক্যারেক্টার 1 ফাহমিদা, আমি এখান থেকে এটাকে ডিলিট করে দেবো, এই নামটা ডিলিট করে এখানে কার্সরটা রেখে কিবোর্ডে শিফট প্রেস করব, ফাহমিদা ক্যারেক্টারটা এখানে নিয়ে আসবো, ফাহমিদা অ্যাড। এখন দেখুন ফাহমিদা নামটা এখানে একটা বক্সের মতো চলে আসছে। একইভাবে আরমানের আমরা যেহেতু প্রম্পটটাকে আবার কপি পেস্ট করেছি, আরমান নামটা এখানে আবার একইভাবে ডিলিট করে দেব ক্যারেক্টার 2 থেকে। ডিলিট করে এখানে আমরা শিফট দিয়ে আরমানের ক্যারেক্টারটা অ্যাড করে নেব। ওকে, এই দুইটা ক্যারেক্টারের মধ্যে আমরা ফাহমিদা এবং আরমান লেখাটা রয়েছে, এবং এখানে অ্যাকশনের মধ্যে প্রথমে মুহূর্তে ফাহমিদা বিছানার ঠিক পাশে সোজা হয়ে দাঁড়িয়ে বিছানায় শুয়ে থাকা আরমানের দিকে তাকিয়ে যত্নশীল দৃষ্টিতে তাকিয়ে আছে, এগুলো ঠিক থাকবে। বাট যদি কোনো কারণে কোনো সমস্যা হয় ভিডিও জেনারেশনের ক্ষেত্রে, তখন এখানে যে অ্যাকশনের মধ্যে যে নামগুলো লেখা থাকবে, কোন ক্যারেক্টার কি করছে, সেই নামগুলো এখানে যে নামগুলো যেভাবে লেখা আছে ইংলিশে সেভাবে আপনি চেঞ্জ করে দিতে পারেন। যেমন ফাহমিদার জায়গায় এভাবে বাংলাটাকে ডিলিট করে এভাবে ইংলিশে ফাহমিদা, অর্থাৎ আমাদের ক্যারেক্টারের যে নামটা এখানে সেই নামটা লিখে দিতে পারেন। যেহেতু আমাদের প্রম্পটগুলো বাংলাতে, সেজন্য এখানে নামগুলো বাংলাতে আসছে। ঠিক আছে, বাট আমরা যদি ওখানে ভিডিও জেনারেশন প্রম্পটের মধ্যে একটা পয়েন্টের মধ্যে উল্লেখ করে দিতাম যে নামগুলো অ্যাকশন, ডায়লগ এবং এক্সপ্রেশনের মধ্যে কোন ক্যারেক্টার কী করবে, সেখানে যে নামগুলো থাকবে সেগুলো যেন ইংলিশে থাকে, যদি আমরা সেটা উল্লেখ করে দিতাম ওই একটা পয়েন্টের মধ্যে, তাহলে এখানে নামগুলো ইংলিশে আসতো। ঠিক আছে, তো আশা করি সমস্যা হবে না। তবুও যদি সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে এই কাজটা করতে পারেন। আমরা এখানে 2টা ক্যারেক্টার আপলোড করলাম এবং 2টা ক্যারেক্টারকে আমরা এই ক্যারেক্টারের মধ্যে কার্সরটা রেখে আপলোড করব। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এনভায়রনমেন্টটা আপলোড করলাম, ও ফাহমিদার যে ক্লথের ছবিটা সেটা আমরা আপলোড করে ফেলবো। এখানে প্লাসে ক্লিক করে আপলোড থেকে আমি চাচ্ছি ফাহমিদা এখানে পরে থাকবে হচ্ছে এই শর্টের মধ্যে, আমি এখানে কালো বোরকাটায় পরে রাখবো এটা, এবং এখানে আমি কালো বোরকার কথা উল্লেখ করে দেব। ফাহমিদা আপলোড করা কালো আবায়া পোশাকের, কালো এখানে সবুজের জায়গায়, আচ্ছা না, সবুজ কালো বাদ দিয়ে শুধু আবায়া পোশাকের রেফারেন্সটি হুবহু ব্যবহার করবে। হিজাব সহ লিখে দিই, হিজাব সহ। ওকে, দেন এখানে এইটার জন্য আমাদের কত সেকেন্ড ভিডিও দরকার, এখানে অ্যাকশন হচ্ছে কি, ফাহমিদা বলতেছে এই শুনছো ওঠো, ফজর ওয়াক্ত চলে যাচ্ছে। আচ্ছা, এখানেও আমরা একইভাবে 6 সেকেন্ড রাখতে পারি, 6 সেকেন্ডের মধ্যে এনাফ। 6 সেকেন্ড সিলেক্ট করে দিলাম, ভিডিওটা জেনারেট করে ফেলবো। ওকে, আমাদের প্রথম শটটা আমরা একটু প্লে করে দেখি। একদম পারফেক্ট। আমরা এটাকে সেভ করে ফেলবো এখান থেকে। ওকে, আমরা সবগুলো ফুটেজ জেনারেট করে ফেললাম। এখানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় 30টার উপরে ফুটেজ রয়েছে। আমরা এখানে প্রতিটা সিনের জন্য ভিন্ন ভিন্ন ক্লথ ব্যবহার করেছি, ভিন্ন ভিন্ন কস্টিউম রেফারেন্স ব্যবহার করেছি, এবং প্রতিটা ক্যারেক্টারের জন্য আমরা কস্টিউমগুলো ডাউনলোড করে রেখেছি। যেমন আমরা কিছু কিছু শর্টে এই যে পোশাকটা রয়েছে এটা ব্যবহার করেছি, এখানে জাস্ট এটাকে আমরা রেফারেন্স হিসেবে ব্যবহার করেছি।
তো আমি যদি কয়েকটা ফুটেজ আপনাদেরকে দেখাই, যেমন আমি এখানে আমরা একটা আইডি দিয়ে আমরা অলরেডি 4টা-5টা করে ফুটেজ জেনারেট করেছি, যেহেতু আমরা 50 ক্রেডিট করে ফ্রি পাবো। ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে এই ফুটেজটা দেখাই, আমি এটাকে প্রম্পটটাকে যদি এখানে নিয়ে আসি, তাহলে দেখুন আমরা এখানে প্রম্পট ব্যবহার করার ক্ষেত্রে একটু পরিবর্তন করেছি। আমরা প্রথমেই আমাদের এই শর্টের মধ্যে যে ফুটেজগুলো দরকার, যে ক্যারেক্টারগুলো থাকবে, সেই ক্যারেক্টারগুলো আমরা প্রথমে নিয়ে এসেছি। আমরা কিবোর্ডে শিফট প্রেস করলে ক্যারেক্টারগুলো আমরা এখানে পেয়ে যাব সবগুলো। এখান থেকে আমরা 2টা ক্যারেক্টার, যেমন ফাহমিদা এবং আরমান, এই 2টা আমরা প্রথমে অ্যাড করে নিয়েছি, এবং এখান থেকে যখন আমরা অ্যাড করব নামগুলো চলে আসবে, পাশাপাশি ক্যারেক্টারগুলো এখানে চলে আসবে। একইভাবে এখানে ক্যারেক্টারগুলো কি পরে থাকবে সেগুলো আপলোড করেছি। দেখুন এখানে এই যে ফাহমিদার কস্টিউম রেফারেন্স এবং আরমানের কস্টিউম রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড যেটা থাকবে সেটা আপলোড করেছি। এগুলো হচ্ছে আমাদের রেফারেন্স, ঠিক আছে? 2জন ক্যারেক্টারগুলো কি পড়বে এবং রেফারেন্স ফাইল। এবং এখানে আমরা পুরো শর্টটা আমাদের এখানে যে আমরা ভিডিও জেনারেশন প্রম্পট যেগুলো পেয়েছিলাম সেগুলো কপি করে জাস্ট এখানে হুবহু দিয়ে দিয়েছি। দেন এখানে আমরা এনভায়রনমেন্টের জায়গায় ওই যে ভিডিও জেনারেশন প্রম্পটটা ছিল সেখানে এনভায়রনমেন্টের জায়গায় কি এনভায়রনমেন্ট থাকবে সেটা কিন্তু লেখা ছিল, ঠিক আছে? আমরা যদি এখানে এনভায়রনমেন্ট রেফারেন্স ব্যবহার না করি তাহলে আমরা সেটাই ইউজ করব যেটা ভিডিও জেনারেশন প্রম্পটের মধ্যে লেখা আছে। বাট যেহেতু আমরা এখানে প্রত্যেকটা শর্টের মধ্যে এনভায়রনমেন্ট রেফারেন্স ব্যবহার করতেছি, যেমন এখানে আমরা হসপিটালের এই বেডটা ব্যবহার করতেছি, এই রুমটা, তো সেই ক্ষেত্রে আমরা যদি এনভায়রনমেন্টের মধ্যে রেফারেন্স ব্যবহার করি, আমরা এখানে জাস্ট প্রত্যেকটা শর্টের মধ্যে আমরা এটা লিখে দিয়েছি, যেমন আপলোড করা রেফারেন্স ইমেজ হুবহু প্রাইমারি এনভায়রনমেন্ট হিসেবে ব্যবহার করবে। এখানে এটুকু না দিলেও হয়, এখানে শুধু হসপিটাল বেড, যেহেতু এখানে এই রেফারেন্সটা হচ্ছে হসপিটাল বেড, সেটা আমরা লিখে দিয়েছি। যদি সেটা বেডরুম হয় তাহলে বেডরুম লিখে দিতে পারি, যেটা যদি সেটা অন্য কিছু হয় সেটা অফিস হয় অফিস রুম লিখে দিতে পারি। বাট এখানে পুরো সেন্টেন্সটা এরকম রাখলেই হবে, জাস্ট এই জায়গায় এনভায়রনমেন্টটা কী সেটা উল্লেখ করে দিলে ভালো। উল্লেখ না করলেও সমস্যা নেই, বাট উল্লেখ করলে ভালো হচ্ছে এটা। যদি কোনো কারণে এআই এনভায়রনমেন্টটা মিস করলেও সে এখানে যেটা লেখা আছে হসপিটাল বেড সেটাই রাখবে, এটা হচ্ছে ব্যাকআপ হিসেবে কাজ করবে। একই রকমভাবে ক্লথের মধ্যে আমরা সেম কাজটা করেছি, যেমন এখানে যে আমরা এখানে ভিডিও জেনারেশন প্রম্পটের মধ্যে ক্লথের কথা কিন্তু উল্লেখ করা আছে, বাট আমরা যেহেতু ক্লথ রেফারেন্স ফাইল ইউজ করতেছি সেজন্য আমরা 2টা ক্যারেক্টার, প্রথমে আমরা ক্যারেক্টার 1 কে থাকবে, এটা প্রম্পটের মধ্যে এভাবে সাজানো আছে, আমরা ভিডিও জেনারেশন প্রম্পটগুলোর মধ্যে এভাবে পেলাম। ফাহমিদা থাকবে ক্যারেক্টার 1, ক্যারেক্টার 2 মধ্যে আরমান থাকবে। এখন আমরা এখানেই ফাহমিদার পরে ফাহমিদা কি পরে থাকবে সেটা আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। আমরা বললাম যে আপলোড করা কস্টিউম রেফারেন্স পরে বেডের পাশে বসে থাকবে, এখানে সেই কি পরে থাকবে এবং কি অবস্থায় থাকবে সেটা উল্লেখ করে দিয়েছি। তো আপনি জাস্ট এই সেন্টেন্সটা আপনারা যদি রেফারেন্স ইউজ করেন, কস্টিউম রেফারেন্স ব্যবহার করেন, তাহলে এই পুরো সেন্টেন্সটা দিয়ে দেবেন। জাস্ট এখানে আপনি চাইলে কস্টিউমটা কি পরে আছে সেটা উল্লেখ করে দিতে পারেন, সেটা উল্লেখ করলে সেটা ব্যাকআপ হিসেবে কাজ করবে। যদি কোনো কারণে যদি সেইগুলো মিস করে, এখান থেকে কোনো রেফারেন্স মিস করে, এআই এটা মাঝে মধ্যে মিস করে, আপনি হয়তো যেটা আপলোড করেছেন রেফারেন্স হিসেবে সেটা ইউজ না করে সে অন্য একটা দিয়ে দেয়। যদি কোনো কারণে মিস করে তবুও সেটা আপনি যদি পোশাকের নামটা এখানে উল্লেখ করে দেন সেটা ব্যাকআপ হিসেবে কাজ করবে, সে একই রকম পোশাক রাখার চেষ্টা করবে, ঠিক আছে? তো আমরা এখানে এই সেন্টেন্সটা প্রতিটা ক্যারেক্টারের মধ্যে ব্যবহার করব, এই পুরো সেন্টেন্সটা। যেমন ফাহমিদা তো থাকবে ক্যারেক্টার 1, এরপরে এই যে পুরো সেন্টেন্সটা আপলোড করা, এখানে আপনার যে পোশাকটা আপনি রেফারেন্স হিসেবে ইউজ করবেন সেটার নাম দিয়ে দিবেন, যেমন এখানে ব্ল্যাক আবায়া এবং ব্রাউন হিজাব, আমরা এখানে ফাহমিদার জায়গায় ব্ল্যাক আবায়া এবং ব্রাউন হিজাবটা ইউজ করছি, সেটা দিয়ে দিবেন। বাট এরপরে যে অংশটুকু কস্টিউম রেফারেন্স পরে এতটুকু পর্যন্ত ঠিক থাকবে। এরপরে সে কি করছে, বসে আছে না দাঁড়িয়ে আছে, কোন জায়গায় আছে সেটা এখানে উল্লেখ করে দিতে পারেন, যেমন বেডের পাশে বসে আছে। একইভাবে ক্যারেক্টার 2 মধ্যে হচ্ছে আরমান, এখানে আমরা এখানে সেম সেন্টেন্সটা ব্যবহার করছি, দেখুন সেম, এটা জাস্ট কপি পেস্ট করেছি। আপলোড করা, এখানে সে কি পরে আছে সেটা উল্লেখ করলাম, যেমন এখানে আমরা যেটা আপলোড করেছি সেটা উল্লেখ করে দিলাম যে ফর্মাল শার্ট কস্টিউম রেফারেন্স। এখানে ফর্মাল শার্টের জায়গায় আমরা আবার চাইলে শার্টের কালারটা উল্লেখ করে দিতে পারি। যদি কোনো কারণে যদি সে এটা মিস করে এই রেফারেন্সটা, তাহলে সেই কালারটা একই রকম রাখবে, ঠিক আছে, যাতে করে সেটা ব্যাকআপ হিসেবে কাজ করে। বাট আমরা এখানে কালারটা উল্লেখ করিনি, বাট কালারটা উল্লেখ করে দেওয়ার চেষ্টা করবেন। যে পোশাকটা আপনি এখানে রেফারেন্স হিসেবে ইউজ করবেন সেটার ডিটেল এখানে চেষ্টা করবেন পুরোটা দিয়ে দেওয়ার। যেমন এটা হচ্ছে নেভি ব্লু বা স্কাই কালার ফর্মাল শার্ট, এরপরে ব্লু প্যান্ট, এটা উল্লেখ করে দিতে পারেন। আমরা শুধু ফর্মাল শার্ট উল্লেখ করেছি। তো সে কি করছে, এটা পরে হাসপাতালে বেডে শুয়ে আছে, নাকে অক্সিজেন পাইপ এবং হাতে ক্যানুলার, এটা আমরা উল্লেখ করে দিলাম। প্রতিটা ক্যারেক্টারের সাথে আমরা ক্যারেক্টার রেফারেন্সের জন্য এই আলাদা সেন্টেন্সটা দিয়ে দিলাম, এরপর সে কি করছে সেটা উল্লেখ করে দিলাম। আমরা এভাবে প্রত্যেকটা
ফুটেজ এভাবে জেনারেট করেছি। এরপরে ক্যারেক্টার অ্যাকশন, ডায়ালগ, এক্সপ্রেশনের মধ্যে এসে এখানে তো আমরা ভিডিও জেনারেশন প্রম্পটের মধ্যে পেলামই। প্রথমে ভিডিও অর্থাৎ শর্টের শুরুতে কীভাবে থাকবে সেটা উল্লেখ থাকবে এইটার মধ্যে, প্রম্পটের মধ্যে। এরপর শর্টটা কীভাবে এগোবে, কে কী করবে, কী বলবে সেগুলো এখানে উল্লেখ করা আছে। বাট এখানে যতগুলো প্রম্পট আমরা পেয়েছি, যতগুলো শর্ট আমরা জেনারেট করেছি, প্রত্যেকটা আমরা ভালোভাবে রিভিউ করেছি এবং বেশিরভাগ শর্টই আমরা এডিট করেছি। তো আমরা এখানে ক্যামেরা অ্যাঙ্গেলের মধ্যে কিন্তু খুব বেশি পরিবর্তন করিনি, বাট ক্যামেরা অ্যাঙ্গেলটা গুগল ফ্লো এখানে যেভাবে ভিডিওর মধ্যে রয়েছে, প্রম্পটের মধ্যে রয়েছে, আমরা সেটাও দিয়েছি। আর অনেক ক্ষেত্রে ক্যামেরা অ্যাঙ্গেলটা আমরা ডিলিট করে দিয়েছি, একদম বাদ দিয়ে দিয়েছি। বাদ দিয়ে দিলে যেটা হয়, গুগল ফ্লো নিজের মতো করে ক্যামেরা অ্যাঙ্গেলটা কন্ট্রোল করে, কখনো ক্লোজ আপ শট দেখায়, কখনো লং শট দেখায়। ওগুলো কিন্তু একদম খারাপ হয় না। বাট আপনি যদি নিজের মতো করে কন্ট্রোল করতে চান তাহলে সেটা সবচেয়ে ভালো। যদি নিজের মতো করে কন্ট্রোল করতে পারেন, ক্যামেরা অ্যাঙ্গেলগুলো আপনি বোঝেন, ক্যামেরাটা কীভাবে মুভ করতে হবে, ক্যামেরা মুভমেন্টগুলো, এগুলো যদি আপনি ঠিকভাবে প্রম্পটের মধ্যে উল্লেখ করতে পারেন তাহলে সেটা সবচেয়ে ভালো। নিজের মতো করে আপনি ক্যামেরা অ্যাঙ্গেলটা কন্ট্রোল করতে পারবেন। বাট যদি না পারেন তাহলে এখানে প্রম্পটের মধ্যে যেটা লেখা আছে সেটা রাখতে পারেন, আর অথবা চাইলে এই সেকশনটা টোটালি বাদ দিয়ে দিতে পারেন, ক্যামেরা অ্যাঙ্গেলটা। তো আমরা এইভাবেই প্রত্যেকটা শর্ট জেনারেট করেছি এবং কিছু কিছু শর্টের মধ্যে এখানে দেখুন আমাদের এখানে সবগুলো প্রম্পটের মধ্যে আমরা যেগুলো প্রম্পট পেলাম গুগল এআই স্টুডিও থেকে, এই প্রম্পটগুলোর মধ্যে দেখুন এখানে কয়টা পয়েন্ট ছিল। এনভায়রনমেন্ট ছিল, ক্যারেক্টার্স ছিল, অ্যাকশন, ডায়ালগ, এক্সপ্রেশন, লাইটিং, রিয়েলিজমের জন্য আমরা এই পয়েন্টটা রেখেছিলাম। বাট পরবর্তীতে আমি এই পয়েন্টটা বাদ দিয়ে সবগুলো জেনারেট করেছি। লাইটিং এবং রিয়েলিজম এই দুইটা পয়েন্ট আমি বাদ দিয়ে দিয়েছি সবগুলো শর্টের মধ্যে, 4 নাম্বার এবং 5 নাম্বারটা। কারণ এখানে লাইটিংটা দেখলাম যে গুগল নিজের মতো করে যেটা অ্যাড করে সেটা অনেক বেশি রিয়েলিস্টিক হয়। তো আমাকে এখানে লাইটিংটাও নতুন করে উল্লেখ করতে হচ্ছে না এবং রিয়েলিজম, সিনেমেটিক স্টাইলটাও সেটা গুগল ফ্লো নিজের মতো করে যেটা জেনারেট করে সেটাই অনেক বেশি পারফেক্ট হয়। সেজন্য আমি এই দুইটা পয়েন্ট বাদ দিয়েছি। তো আমরা চাইলে আমাদের যে ভিডিও জেনারেশন প্রম্পটের জন্য আমরা একটা মাস্টার ইনস্ট্রাকশন লিখেছিলাম, সেখানে আমরা চাইলে এই দুটো অংশ বাদ দিয়ে দিতে পারি। যেমন এখানে ক্যামেরা অ্যাঙ্গেলটা থাকুক, এই যে এই অংশটা আমি চাইলে, আপনারা চাইলে এই যে প্রম্পটটা যেটা দিয়ে ভিডিও জেনারেশন প্রম্পটগুলো জেনারেট করেছিলেন, এই যে মাস্টার প্রম্পটটা, এখান থেকে চাইলে 4 নাম্বার, 5 নাম্বার এই দুইটা বাদ দিয়ে দিতে পারেন। তাহলে আপনি প্রতিটা প্রম্পটের মধ্যে এই দুইটা অংশ থাকবে না, ঠিক আছে? আচ্ছা, তো আমি যদি কয়েকটা দেখাই, দেখুন এখানে সবগুলোর মধ্যে আমরা একইভাবে এনভায়রনমেন্ট রেখেছি, ক্যারেক্টার রেখেছি, অ্যাকশন রেখেছি এবং এখানে ক্যামেরা অ্যাঙ্গেলটা রেখেছি। যেমন আমি যদি এটাকে একটু প্লে করি, তাহলে দেখুন। হে আল্লাহ, আমার স্বামীকে হেদায়েত দান করো, ওর অন্তরটা তুমি নরম করে দাও। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যখন কান্না করার কোনো বিষয় থাকে বা চোখের পানি পড়ছে এরকম যদি হয়, সেগুলোতে দেখা যায় এমনভাবে চোখের পানি পড়ে সেটা বোঝাই যায় যেটা একটা এআই জেনারেটেড ফুটেজ, ঠিক আছে? অনেক বেশি ঝরঝর করে চোখের পানি পড়তে থাকে, যেটা বাস্তবে কোনো মানুষ কান্না করলে কিন্তু এভাবে চোখের পানি পড়ে না। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করেছি প্রম্পটগুলোর মধ্যে চোখের পানি পড়তেছে, যেগুলোর মধ্যে এভাবে কান্না করার ব্যাপারগুলো রয়েছে সেগুলোতে আমি চোখের পানি পড়তেছে এরকম বিষয়গুলো বাদ দিয়েছি। জাস্ট চোখে পানি এসেছে বা চোখে অশ্রু জলজল করছে বা ছলছল করছে, এই ধরনের শব্দগুলো আমি অ্যাড করেছি, যে কারণে কিছুটা রিয়েলিস্টিক হয়েছে। দেখুন ওর অন্তরটা একদম ঝরঝর করে পানি পড়তেছে না কিন্তু। এভাবে আমি যদি আরও কয়েকটা ফুটেজ দেখাই, যেমন এই ফুটেজটা দেখুন, আমাদের এখানে প্রত্যেকটা ফুটেজ দেখুন, এখানে এই ফুটেজের মধ্যে আমরা এইভাবে কস্টিউম রেফারেন্স যেগুলো আপলোড করেছি একদম 100% মিল রয়েছে দেখুন, এবং ব্যাকগ্রাউন্ড রেফারেন্স সেম কস্টিউম এবং ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা এই ফুটেজটাও জেনারেট করেছিলাম। এখানে দেখুন এই ফুটেজটার মধ্যে দুজনের পোশাক, এই ফুটেজটার মধ্যে পোশাক এবং ব্যাকগ্রাউন্ড সব কিছু একদম পারফেক্ট। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের এখানে যেহেতু আমরা প্রতিটা ক্যারেক্টার আগে থেকে জেনারেট করে নিয়েছিলাম, প্রতিটা ক্যারেক্টারের ভয়েস ওভার কিন্তু প্রতিটা শটে একদম একই রকম, যদিও একটু ভিন্নতা থাকবে। সেটা হচ্ছে কী কারণে, কারণ আমরা এখানে দেখা যায় 3টা ফুটেজ একটা জিমেল আইডিতে জেনারেট করেছি আর বাকি 3টা বা 4টা ফুটেজ আরেকটা জিমেল আইডিতে জেনারেট করেছি, এবং সেখানে আমাদেরকে আবার নতুন করে ক্যারেক্টার জেনারেট করতে হয়েছে। তো আমি যখন ভিন্ন ভিন্ন আইডিতে ক্যারেক্টার জেনারেট করব, ক্যারেক্টার তৈরি করব, তখন সেখানে একটু পরিবর্তন থাকবে, ঠিক আছে? আমি তো আর একই আইডি থেকে ক্যারেক্টারগুলো একই সেম ক্যারেক্টার দিয়ে আবার ভিডিও জেনারেট করছি না, সেই কারণেই একটু অডিওর মধ্যে ডিস্টেন্স থাকবে, একটু পার্থক্য থাকবে, ঠিক আছে? আর এখানে খেয়াল করুন মাঝে মধ্যে কিন্তু এই জায়গায় খেয়াল করুন, আমি এই প্রম্পটের মধ্যে যেটা একটু আগে বলেছিলাম, এখানে আমরা সেম দেখুন এনভায়রনমেন্ট, ক্যারেক্টার, এরপরে অ্যাকশন, এরপর ফাহমিদা, ক্যামেরা অ্যাঙ্গেল, এগুলো ঠিক আছে। এখানে খেয়াল করুন আমি যেটা একটু আগে বলেছিলাম যে ক্যারেক্টার 1 আপলোড করা ফর্মাল শার্ট কস্টিউম রেফারেন্স পরে হাসপাতালে বেডে শুয়ে আছে, নাকে অক্সিজেন। এখানে খেয়াল করুন আমি ফর্মাল শার্ট
কস্টিউম রেফারেন্স লিখেছি, যে কারণে আমার ফর্মাল শার্টটা এই শর্টের মধ্যে শার্টের যে কালারটা রয়েছে এখানে ভিডিওতে দেখুন সেম কালারটা রাখতে পেরেছে সে। বাট এখানেও কিন্তু আমি সেমটাই ইউজ করেছি। দেখুন আমি যদি এটাকে নিয়ে আসি, এখানে দেখুন এখানেও আমাদের প্রম্পটটা একই রকম, রেফারেন্স যে কস্টিউম সেগুলো একই রকম রয়েছে, রেফারেন্স ক্লথগুলো, কিন্তু এখানে সেই শার্টের কালারটাকে চেঞ্জ করে নিয়েছে, একটা ব্লু কালার শার্ট পরিয়ে দিয়েছে। দেখুন তো এটা হতো না যদি আমি এখানে ফর্মাল শার্টের জায়গায় এরকম মানে শার্টের কালারটা উল্লেখ করে দিতাম, যে স্কাই ব্লু ফর্মাল শার্ট এটা উল্লেখ করে দিতাম, তাহলে কালারটা কিন্তু চেঞ্জ হতো না, যেটা আমি একটু আগে বলেছিলাম। ঠিক আছে, এভাবে চেষ্টা করবেন যে ক্লথগুলো আপলোড করবেন সেগুলোর এখানে এই অংশটা তো থাকবেই, পাশাপাশি মাঝখানে ওই পোশাকের ডিজাইন বা কালারটা একদম ডিটেল উল্লেখ করে দিতে। ঠিক আছে, আচ্ছা, তো আমি এখানে সবগুলো ফুটেজ অলরেডি জেনারেট করেছি এবং সবগুলোকে আমি অলরেডি ক্যাপকাটে নিয়ে এসেছি। ক্যাপকাটে আনার পর আমি একটা পর একটা ফুটেজ বসিয়েছি। আর যেহেতু এটা টিউটোরিয়াল পারপাস, সেজন্য আমি খুব বেশি এডিটিংয়ে সময় দিই নাই, জাস্ট কয়েকটা মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করেছি, কিছু অ্যাম্বিয়েন্ট সাউন্ড ব্যবহার করেছি, এবং অ্যাম্বিয়েন্ট সাউন্ডগুলো, ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কিন্তু আমি জেমিনি দিয়ে জেনারেট করেছি। আমি যদি একটু প্লে করি প্রথম থেকে, আমি খুব বেশি এখানে এডিট করিনি, জাস্ট ফুটেজগুলো একটা পর একটা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এক কথায় আপনি যদি প্রফেশনালভাবে এই ধরনের শর্ট ফিল্ম বা নাটক এআই দিয়ে তৈরি করতে চান, বা এই ধরনের ছোটো ছোটো শিক্ষণীয় ভিডিও যদি আপনি তৈরি করতে চান, তাহলে আপনাকে প্রম্পটগুলোকে খুব ভালোভাবে রিভিউ করতে হবে, বিশেষ করে ভিডিও জেনারেশন প্রম্পটটা। সেটা আপনি প্রতিটা শর্ট জেনারেট করার আগে ওই প্রম্পটের পিছনে মিনিমাম 1 থেকে 2 মিনিট বা 5 মিনিট সময় দিবেন। ওই প্রম্পটটাতে ঠিক কীভাবে লেখা আছে আপনাকে চোখ বন্ধ করে প্রম্পটটা পড়ে বুঝতে হবে যে আসলে শর্টটা আমি যখন জেনারেট করব তখন কীভাবে শর্টটা দেখানো হবে। ঠিক আপনি যেভাবে অ্যাকশন, ডায়লগ এবং এক্সপ্রেশনের মধ্যে উল্লেখ করবেন সেভাবেই শর্টটা আগাবে। আপনি যখন বারবার এক কথা, আপনাকে একজন পরিচালকের ভূমিকায় ওই প্রম্পটগুলোকে রিভিউ করতে হবে। আপনাকে বুঝতে হবে যে কোন প্রম্পটটা দিয়ে যেভাবে একজন পরিচালক পুরো শর্টগুলোর তো আমি যদি এখান থেকে একটু প্লে করি তাহলে বুঝতে পারবেন। আমি এখান থেকে একটু প্লে করি। হে আল্লাহ, আমার স্বামীকে হেদায়েত দান করো, ওর অন্তরটা তুমি নরম করে দাও। এই শুনছো, ওঠো, ফজরের ওয়াক্ত চলে যাচ্ছে, নামাজ পড়বে না? তোমাকে কতবার বলছি, আমি যদি নিজে থেকে উঠতে না পারি তাহলে আমাকে বিরক্ত করো না। এখানে দেখুন এই শটটার মধ্যে কিন্তু একটাই শট, এখানে 3টা অ্যাঙ্গেল থেকে ক্যামেরা ধারণ করা হয়েছে। তোমাকে কতবার বলছি, এটা এইটুক ঠিক আছে, এইটুক আমি ঠিক যদি নিজে আছে, থেকে উঠতে না পারি বাট এইটুকের মধ্যে সে এদিকে তাকিয়ে কথা বলছে। তো এই শটটা যদি আমি আবার জেনারেট করতাম তাহলে হয়তো ঠিক হয়ে যেত। এআই অনেক সময় আপনি পারফেক্টভাবে প্রম্পট লেখার পরও কিন্তু যদি প্রম্পটের মধ্যে একটু মানে কমপ্লেক্সিটি থাকে তাহলে সে কিন্তু ভুল করতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে হয়তো একটা শটের জন্য একাধিকবার ট্রাই করতে হতে পারে, যেমন এই শটটার ক্ষেত্রে এরকম হয়েছে। তো এটা যদি আমি আবার জেনারেট করতাম তাহলে হয়তো ঠিক হয়ে যেত। ঠিক আছে, এরকম হতে পারে। তাহলে আমাকে বিরক্ত করো না। আমি কোনো কথা শুনতে চাই না, যে করে হোক কাজটা আমার চাই। স্যার, যদি একটু ব্যবস্থা করে দিতেন আমার অনেক উপকার হতো স্যার। তোমাকে আমি আগেই বলেছি এত টাকা তোমাকে দেয়া সম্ভব নয়। আমাকে বারবার বিরক্ত করবে না, যাও এখান থেকে। আমার মনে হয় প্রতিদিন এই জায়গায় আসা আমাদের উচিত হচ্ছে না। আমরা টাকা ও সময় দুটোই অপচয় করছি। আরে ভাই, এখনই তো সময় একটু এনজয় করার। এখন না করলে আর কবে করব? জীবন তো একটাই। কখন বাসায় আসবে? এখন তো প্রায় 3টা বাজে। তোমাকে না কতবার বলেছি কাজের সময় বারবার ফোন করো না। আমি খেয়ে নিয়েছি, রাখো এখন।
রিপোর্টে একটা জটিল অবস্থা ধরা পড়েছে। আমরা যথাসাধ্য চেষ্টা করব, কিন্তু সত্যি বলতে আনুমানিক ৩ মাসের মতো সময় হাতে আছে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি শুনেছি ডাক্তার কি বলেছে। আমাকে মিথ্যা সান্ত্বনা দিও না। জীবন মৃত্যু সব আল্লাহর হাতে। ডাক্তার শুধু বলতে পারেন, সিদ্ধান্ত তো তার। অনেক রাত হয়ে গেছে, যাও তুমি ঘুমিয়ে পড়ো, আমি একটু রাতের আকাশ দেখি। আমিও তোমার সাথে আকাশ দেখব। এই টাকাটা রাখো, এটা তোমাকে ফেরত দিতে হবে না। সেদিন তোমাকে যেভাবে ফিরিয়ে দিয়েছিলাম তার জন্য আমি সরি ভাই। আমি জানি আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অবহেলা করেছি। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তুমি নিজের ভুল বুঝতে পেরেছ, এটাই অনেক কিছু। আমার বিশ্বাস তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। হুম। স্যার, ওর রিপোর্টে কি আসছে? মেডিকেল সায়েন্স দিয়ে এটা ব্যাখ্যা করা কঠিন। এটা এক কথায় বলতে গেলে একটা মিরাকল। আলহামদুলিল্লাহ। ওকে, তো এই পর্যন্ত আমরা কমপ্লিট করেছি। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এই ধরনের এআই দিয়ে বিভিন্ন শর্ট ফিল্ম বা নাটকগুলো তৈরি করবেন ছোট ছোট। তো আজকে এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।